বলে দেন, খুব ভালো হয় স্যার। তো আমরা আজকে শুরু করব তের রেখা সম্পর্কে আমাদের জানবার চেষ্টা। তো প্রথম বিষয় হচ্ছে এই যে সাবজেক্ট অ্যাস্ট্রোলজি, পামিস্ট্রি, নিউমারোলজি, বাস্তুশাস্ত্র, এই সাবজেক্ট গুলো যিনি পড়বেন বা যিনি করবেন বা আপনারা যারা করছেন, এই বিষয়গুলো নিয়ে যারা চর্চা করেন তাদেরকে বলা হয় দৈবজ্ঞ। এই নামটা আমার দেওয়া নয়, এই নামটা হচ্ছে বরাহ মিহিরের দেওয়া। বরাহ মিহির যারা দেবতার যিনি যা বাণী বা দেবতারা যেগুলো কাজকর্ম করেন, এই বিষয়গুলোকে যারা জানতে পারে, বুঝতে পারে, তাদেরকে দৈবজ্ঞ আখ্যা দিয়েছেন। তো দৈবজ্ঞদের কিছু বিশেষ বৈশিষ্ট্য আছে। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে তারা প্রয়োজনের ছাড়া কথা বলে না। কারণ তারা হচ্ছে গিয়ে প্রত্যেকটা কথা, তারা হচ্ছে গিয়ে গুরুত্ব দিয়ে বলবে এবং তাদের প্রত্যেকটা কথার ভ্যালু থাকবে। তারা তো অকারণ কথা বলবে না, তাদের মুখ থেকে যে বাক্য বেরোবে সেই বাক্যগুলোর গুরুত্ব থাকবে। তাই অকারণ কথা, এইটা হচ্ছে গিয়ে যারা দৈবজ্ঞ সম্প্রদায় তারা বলবেন। দ্বিতীয় বিষয়টি হচ্ছে তারা যে শ্বাস গ্রহণ করবেন। তো এইটা আজকে একটু ছোট্ট জিনিস আপনাদেরকে শেখাবো, আমি প্র্যাকটিস করাবো আপনাদেরকে, তারপরে আমরা ক্লাসে ঢুকবো। তারা যে শ্বাস গ্রহণ করবেন, সেই শ্বাস হবে অত্যন্ত ধীর, এবং সেই শ্বাসের প্রত্যেকটা শ্বাস তার থাকবে গুরুত্ব। বিষয়টা কিরকম? যেমন ধরুন আপনারা যে শ্বাস গ্রহণ করছেন, এবার একবার খুব আস্তে চোখ বন্ধ করে, কেউ কোথাও নেই এটা ভেবে একটা খুব আস্তে শ্বাস। এবার আমাদের মধ্যে 80% লোকের শ্বাস যাবে পেটে, মনে হবে পেটের মধ্যে গেল। কিছু লোকের শ্বাস যাবে বুকে, কিছু লোকের শ্বাস যাবে গলায়, আর দৈবজ্ঞের শ্বাস যাবে মাথায়। তো এবার হচ্ছে গিয়ে যদি শ্বাস মাথায় বুঝতে না পারেন, তারপরে হচ্ছে স্পিড সঠিক হচ্ছে না। আরো ধীরে শ্বাস গ্রহণ করবেন এবং পুরো মাথাটা ভর্তি হয়ে যাবে। তৃতীয় বিষয় হচ্ছে দৈবজ্ঞ শুনবে। সে হচ্ছে গিয়ে লোকের কথা শুনবে, শুনে শেষে তার মতামত দেবে। সে ধৈর্যশীল হবে, তার পোশাক পরিচ্ছদ এগুলো সমস্তটাই হবে নিয়ন্ত্রিত। তো এই সমস্ত গুলোর সঙ্গে সঙ্গে তিনি হবেন রুচিশীল, তিনি হবেন সিস্টেমেটিক, এবং তিনি নিজেকে জানবেন, তিনি গ্রহদেরকে জানবেন, তিনি গ্রহ চর্চা করবেন। এবং শুধুমাত্র গ্রহ চর্চা নয়, তিনি আনুষঙ্গিক যত রকম বিদ্যা এবং বিজ্ঞান রয়েছে সেগুলো সবই জানবেন। যখন আপনারা চর্চা করবেন, তখন আপনাদেরকে জানতে হবে রাজনীতিতে কি হচ্ছে, তখন আপনাদেরকে জানতে হবে কোন ধরনের পড়াশুনোর চল চলছে, আপনাদেরকে জানতে হবে মানুষ কেমন ভাবে বাঁচতে পছন্দ করে, মানুষের ট্রেন্ড কেমন, কোন মানুষ কিভাবে লাইফস্টাইল পছন্দ করে। তো এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে, এবং তখনই কিন্তু আপনারা একজন সঠিক জ্যোতিষ চর্চাকারী হয়ে উঠতে পারবে। তো এইগুলো আস্তে আস্তে আমাদের মধ্যে রপ্ত করতে হবে। শ্বাসটা প্র্যাকটিস করবেন, পরে আরেকদিন আমি দেখিয়ে দেবো। তো যাই হোক, এবার আমি একটু হস্তরেখায় প্রবেশ করি। শেয়ার করেছি স্ক্রিন। এবার ক্ষেত্রগুলো আমরা প্রথমে একটুখানি জানবো। এই যে ক্ষেত্রটা, এটা হচ্ছে বুধের ক্ষেত্র, এই ক্ষেত্রটা রবির ক্ষেত্র, তারপরে হচ্ছে শনি, তারপরে বৃহস্পতি, এই অংশটা হচ্ছে চাঁদ, এই অংশটা হচ্ছে শুক্র, আর এই যে অংশটা এটা হচ্ছে বুধ। এবার এইখানে দুটো অজব ক্ষেত্র আছে, এই একটা আর আর একটা হচ্ছে এই একটা। তো এই ক্ষেত্রটাকে বলা হয় রাহু, আর এই ক্ষেত্রটাকে বলা হয় কেতু। বাকিগুলোকে আমরা জানি।
এবার হচ্ছে গিয়ে এই যে কেতুর ক্ষেত্রটাকে আমরা কেতু বলছি, এইটাকে পাশ্চাত্য জ্যোতিষে বলা হয় প্লেন অফ মার্স, মঙ্গলের তল, মঙ্গলের সমতল। এই ক্ষেত্রটাকে বলা হয় আপার মার্স বা ঊর্ধ্ব মঙ্গল। এই ক্ষেত্রটাকে বলা হয় লোয়ার মার্স বা নিম্ন মঙ্গল। এইটুকুতে আশা করি কারোর কোনো অসুবিধা নেই। তাহলে এটা হচ্ছে মঙ্গলের ক্ষেত্র, এটা হচ্ছে উচ্চমঙ্গল, সরি, এটা হচ্ছে উচ্চমঙ্গল, আর এটা হচ্ছে নিম্নমঙ্গল। এইগুলো আমাদের একটু আধটু কাজে লাগবে। তো আমরা আমাদের সাধারণ আহ যে জ্যোতিষ চর্চা আমরা করছি, সেখানে আমরা এটাকে কেতুর ক্ষেত্র আর রাহুর ক্ষেত্র হিসেবেই ট্রিট করব। তাহলে এই হচ্ছে আমাদের হাত। তাহলে বুধের ক্ষেত্র, প্রথম রেখা যেটাকে আমরা জানবো, সেটা হচ্ছে প্রথম আমাদের চারটে রেখা আছে। এই চারটে প্রধান রেখা, এই চারটে প্রধান রেখার মধ্যে প্রথমটা হচ্ছে আয়ু রেখা। তাহলে এটা হচ্ছে আয়ু রেখা, যেটা বৃহস্পতির ক্ষেত্রের নিচ থেকে শুরু হবে, শুরু হয়ে এই পর্যন্ত আসবে। এই রেখাটাকে শুক্র বেষ্টনকারী রেখা বলা হয়। তো শুক্র, আপনারা সবাই জানেন শুক্র হচ্ছে পিতার কারক গ্রহ, জানেন তো? পিতার কারক গ্রহ শুক্র। পিতার শুক্রাণু থেকে সন্তানের জন্ম হয়। তাই আমরা যেমন রবিকে পিতার কারক গ্রহ বলি, তেমনি উত্তর কালামৃত গ্রন্থ অনুসারে শুক্র হচ্ছে পিতার কারক গ্রহ। তেমনি ভাবে এই মায়ের রজ থেকে, রজ মানে জানেন তো? রজ মানে হচ্ছে ডিম্বাণু বা মেনস্ট্রুয়াল সাইকেল, ওভারি, ইউটেরাস, রক্ত, এই সমস্ত থেকেই সন্তানের জন্ম হয়। তাই মঙ্গলকে যেমন আমরা চন্দ্রকে মাতৃকারক গ্রহ বলি, ঠিক তেমনি ভাবে মঙ্গলকেও আমরা মাতৃকারক হিসেবে ট্রিট করব। মঙ্গলও কিন্তু অন্যতম মাতৃকারক গ্রহ। তাহলে এই রেখাটা হচ্ছে শুক্র বেষ্টনকারী রেখা, এবং এই রেখাটার আমরা নাম দিয়েছি পিতৃরেখা বা আয়ু রেখা বা লাইন অফ লাইফ। তাহলে এই রেখাটার নাম হচ্ছে আয়ু রেখা। তাহলে এটাকে আমরা বলবো, উম, এটা হচ্ছে আয়ু রেখা। সমস্ত রেখাতে আমি এইভাবে দেখাতে পারবো না আপনাদেরকে যে এটা আয়ু রেখা বা এটা এই সব রেখা আমি দেখাতে লিখতে পারবো না। কিছু কিছু রেখায়, প্রথম চারটে রেখাতে তো আমরা লিখতেই পারি। পরবর্তী রেখা যেটা, তার নাম হচ্ছে মাতৃরেখা বা শিরোরেখা। সেই মাতৃরেখাটা কোথা থেকে শুরু হয়েছে? এখান থেকেই শুরু হয়েছে, কিন্তু কোথায় গেছে? মঙ্গলের দিকে। এনার নাম হচ্ছে শিরোরেখা বা মাতৃরেখা। তাহলে এই রেখাটা আমরা দেখতে পাচ্ছি, কোথায় গেল? এই জায়গাটা কোথায়? এই জায়গাটা হচ্ছে চাঁদ, আর এই জায়গাটা হচ্ছে, সরি, এটা হচ্ছে মঙ্গল, আর এটা হচ্ছে চন্দ্র। তাহলে এটা চন্দ্র বা মঙ্গলের দিকে গেল। তাহলে এই রেখাটার নাম হচ্ছে শিরোরেখা। একে আমরা মাতৃরেখাও বলে থাকি। স্যার, আয়ু রেখাটাকে আরেকটা আরো কি কি নামে বলা হয়? আয়ু রেখা, পিতৃরেখা। পিতৃরেখা। তাহলে এটার নাম হচ্ছে শিরোরেখা বা শিরোরেখা, যা হোক একটা কিছু বললেই হয়। এরপরে হচ্ছে যে রেখা, তার নাম হচ্ছে হৃদয় রেখা বা প্রণয় রেখা। তো তিনি বুধের নিচ থেকে তৈরি হয়েছেন এবং বৃহস্পতির দিকে গেছেন। ইনি হচ্ছেন গিয়ে প্রণয় রেখা বা প্রেম রেখা বা হৃদয় রেখা, লাইন অফ হার্ট। এই রেখাটিকে আমরা বলবো আমাদের লাইন অফ হার্ট। স্যার, আয়ুরেখা আর শিরোরেখার ইংরেজিটা কি বললেন? বলছি, এরপরে হচ্ছে গিয়ে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে ভাগ্যরেখা, যাকে আমরা নাম দেব লাইন অফ কর্মা। এই লাইনটা হচ্ছে আমাদের কর্মরেখা বা পেশার রেখা
ভাগ্যরেখা। এই রেখাটার নাম হচ্ছে ভাগ্যরেখা। তাহলে হৃদয় রেখা বা লাইন অফ হার্ট, শিরোরেখা বা লাইন অফ ব্রেইন, আয়ুরেখা বা লাইন অফ লাইফ, ভাগ্যরেখা বা লাইন অফ ফেট, FATE। তো ইংরাজি টিংরাজি তো লিখতে হবে না, হুম। সব মুখস্থ হয়ে যাবে। আমরা আর কি মেথার মধ্যে ঢুকিয়ে দেবো, কোনো চাপ। তাহলে হৃদয় রেখা, ভাগ্যরেখা, আয়ুরেখা আর শিরোরেখা। তাহলে এবার আয়ুরেখা, স্যার আয়ু রেখাটা লাইন অফ লাইন অফ লাইফ, লাইন অফ আপনাদের লাইফ। যা বক্তব্য সব লিখুন চ্যাট বক্সে, কথার মধ্যে কথা একদম নয়, এইমাত্র বলেছি। তাহলে হৃদয় রেখা, এটাকে আমরা বলবো প্রণয় রেখা, লাভ লাইন, যা হোক কিছু একটা বলবো। শিরোরেখা হচ্ছে গিয়ে আমাদের মাতৃরেখা, ব্রেন লাইন। তারপরে ভাগ্যরেখা, এটা হচ্ছে কর্মরেখা। আয়ুরেখা, এটা হচ্ছে পিতৃরেখা। তাহলে ভাগ্যরেখা যেটা, সেটা তৈরি হয়েছে আমাদের মণিবন্ধের কাছাকাছি থেকে, এবং তারপরে ওটা উপরের দিকে উঠেছে। তো যাই হোক, আমরা এবার রেখাগুলোর নামগুলোকে বুঝি। তো এই রেখাগুলো হচ্ছে গিয়ে 4 রকম রেখা। এই চারটে হচ্ছে বেসিক লাইন। এই চারটে লাইন আমরা আশা করব প্রত্যেকটা হাতে থাকুক। এই চারটে লাইন আমাদের চাই, মানে একটা ভালো মোটামুটি পদের হাত হতে গেলে এই চারটে লাইনকে নিয়ে আমরা কাজ করতে পারি। এবার কোনো কোনো হাতে অদ্ভুত অদ্ভুত কিছু লাইন দেখতে পাবেন। এবার আমি একটুখানি দেখিয়ে দিচ্ছি কিরকম লাইন কয়েকটা হাতে দেখতে পাবেন। তারপর আমি আবার এগুলোকে আঁকবো এবং পরবর্তী লাইনগুলোতে আঁকবো। এরকম ছাড়া কিছু কিছু হাত দেখতে পাবেন যেখানে ভাগ্যরেখাটা নেই। এরকম একটা রেখা, এরকম একটা রেখা। এই হাতকে বলা হয়, এই যে রেখা, এখানে আর কোনো রেখা নেই এই হাতটাতে। এটা হচ্ছে মানসিক রোগগ্রস্ত, জন্ম থেকে মানসিক ব্রেনের ডেভেলপমেন্ট হয়নি সেই টাইপের লোকেদের হাতে এরকম দুটো লাইন দেখতে পাবে, আর কিছুই নেই। এটা হচ্ছে একটু প্রিমিটিভ টাইপের হাত, না একটু আদিম প্রকৃতির হাত। এই হাত মোটেও ভালো হাত নয়। এরপরে আপনারা দেখতে পাবেন হাতের মধ্যে এরকম ভাবে হৃদয় রেখা রয়েছে, শিরোরেখা একটা রয়েছে কিন্তু খুব ছোট। ভাগ্যরেখা রেখা কিছু নেই। এই হাতগুলো খুব একটা সুবিধার হাত নয়। এবার কিছু কিছু হাতে দেখবেন এখান থেকে একটা ছোট মতো ভাগ্যরেখা উঠেছে, এ হাতও ভালো হাত নয়। তো এরকম টাইপের বহু হাত আমরা দেখতে পাবো। তো আমরা রেখাগুলোকে আগে চিনি। তাহলে আমি রেখাগুলোকে আরেকবার আঁকি। ইনি হচ্ছেন আয়ুরেখা, ইনি হচ্ছেন শিরোরেখা, ইনি হৃদয় রেখা, এবং এখান থেকে ইনি ভাগ্যরেখা। এই হচ্ছে গিয়ে চারটে রেখা। এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে রেখা, তার নাম হচ্ছে প্রতিষ্ঠা রেখা, যিনি হলেন রবি রেখা। রবির ক্ষেত্র থেকে একটা নিচের দিকে লাইন নেমে আসছে, এই রেখাটাকে আমরা রবি রেখা বলে থাকি। এই রেখাটা হচ্ছে গিয়ে আমাদেরকে নাম, যশ, খ্যাতি, প্রতিষ্ঠা, অর্থ, সমৃদ্ধি, পাওয়ার, অথরিটি, এগুলো নিয়ে থাকে। এরপরে একটা রেখার দিকে আমাদেরকে চোখ দিতেই হবে। সেই রেখাটার নাম হচ্ছে গিয়ে সন্তান, সরি, বিবাহ রেখা। ইনি অদ্ভুত ভাবে বুধের ক্ষেত্রে অবস্থান করেন। বুধের ক্ষেত্রের মাঝামাঝি বরাবর ইনি অবস্থান করেন। এই রেখাটির নাম হচ্ছে বিবাহ রেখা। স্যার এটা এরপরে ডান হাত দেখবো তো? স্যার এটা ডান হাত দেখবো তো? ডান বাম সব হাত দেখবো। আচ্ছা, সব প্রশ্ন আপনারা চ্যাট বক্সে লিখতে থাকুন। আচ্ছা, এরপরে আমরা দেখব আমাদের দুটো হাত আছে, একটা হচ্ছে লেফট হ্যান্ড, একটা হচ্ছে রাইট হ্যান্ড। যখন আমরা কোনো জাতকের ট্রেন্ড দেখতে চাই, যে এই জাতকের কেমন ভাবে কেমন অবস্থায় জন্ম হয়েছে, তখন আমরা তার বাম হাতটাকে দেখব।
তারপরে সেই জাতক নিজের কর্মাকে ইউটিলাইজ করে নিজেকে ডেভেলপ করছে। এই ডেভেলপমেন্টের যে জায়গাটা সেটা আমরা ডান হাতে দেখতে পাবো। কিন্তু আপনারা প্রত্যেকেই ডান হাত, বাম হাত, নখের গড়ন, গঠন সবই দেখবেন। এখন নোট করতে হবে না, এখন আপনারা একটু বুঝুন, সব দেখে দেখে পরে লিখে নেবেন। এরপরে হচ্ছে সন্তান রেখা। এই সন্তান রেখা নিয়ে বিরাট কনফিউশন আছে। কেউ বলে এইখানে যে রেখাগুলো থাকে এগুলো হচ্ছে সন্তান রেখা, মানে বুধের ক্ষেত্রে বিবাহ রেখার উপরে কিছু রেখা থাকে ছোট ছোট, এই রেখাগুলো গুণে বড় বড় রেখা, সেগুলো সন্তানকে ইন্ডিকেট করে। কেউ বলেন যে মঙ্গলের ক্ষেত্রে এইরকম এরো রেখা থেকে সন্তান দেখা হয়। আবার কেউ বলেন বৃদ্ধাঙ্গুলির নিচে, বৃদ্ধাঙ্গুলি মানে বুড়ো আঙ্গুলে আপনারা দেখুন প্রত্যেকেরই বুড়ো আঙ্গুলের ঠিক পেছনে এরকম কিছু লাইন আছে, মানে সামনাসামনি দেখলে পরে লাইনটাকে না এরকম দেখতে পাবেন, চোখের মতন লাইন। বুড়ো আঙ্গুলটাকে উল্টে এইখানটায় দেখুন, এই যে বুড়ো আঙ্গুলের যে উল্টো দিকটা, এইখানটা দেখবেন চোখের মতো, বুড়ো আঙ্গুলের নখের ঠিক নিচে আঙ্গুলটা সোজা করলে পরে আপনারা দেখতে পাবেন, তো দেখবেন কিছু চোখের মতন লাইন আছে। তো সেই লাইনটাকে বলা হয় যে এই লাইনের মধ্যে পূর্ণ রেখা যেটা যেটা এরকম পূর্ণ হবে সেটা হচ্ছে গিয়ে সন্তানকে নির্দেশ করবে। এই রেখা যদি ভাঙা হয় তাহলে সেইখানে মিসক্যারেজ, অ্যাবর্শন এগুলো তৈরি হতে দেখতে পাওয়া যাবে। এবার একটা খুব ইম্পর্টেন্ট টোটকা ভাব দেখার জন্য আপনাদেরকে বলে দিই, সন্তান প্রাপ্তিতে বাধা, সেইটা দেখবার জন্য দুটো সিম্বল। একটা হচ্ছে কোড়ে আঙ্গুলটা বাঁকা, একদম সবসময় মনে রাখবেন, সারা জীবন মনে রাখবেন, কোড়ে আঙ্গুলটা বাঁকা মহিলাদের ক্ষেত্রে। এবং তার সঙ্গে সঙ্গে এই যে আহ হৃদয় রেখা, হৃদয় রেখার শেষে, শেষে বলতে পারি বা শুরুতে বলতে পারি, এই জায়গাটায় এখানে মাছের কাটার মতন আছে। তো এই মাছের কাটার মতন দাগগুলো থাকবে, হৃদয় রেখাটা একদম স্ট্রেট যাবে, এখানে কোন রকম কোনো মাছের কাটার মতন দাগ থাকবে না, হৃদয় রেখাটা একদম স্ট্রেট। এরকম হয়ে যাবে। কিন্তু যদি আমরা এই এরকম দেখি সেই ক্ষেত্রে সন্তান প্রাপ্তিতে বাধা, আর যদি মাছের কাটার মতন থাকে হলে কিন্তু সন্তান প্রাপ্তিতে ওই লেভেলের বাধা আসবে না। তাহলে সন্তান রেখা আমরা জানলাম। এরপরে হচ্ছে লাইন অফ লিভার বা ব্যবসা রেখা। এটা একটা ভয়ঙ্কর রেখা। এই রেখাটাকে আমরা দেখতে পাবো এই জায়গাটা থেকে শুরু হবে। কোন জায়গাটা থেকে? এইখান থেকে শুরু হবে আর বুধের ক্ষেত্রের দিকে যাবে। এই রেখাটাকে অনেকে ব্যবসা রেখা বলে থাকে, কিন্তু অ্যাকচুয়ালি এটা স্বাস্থ্য রেখা হিসেবেই বেশি পরিচিত। এইরকম ভাবে দেখতে পাওয়া যায়। এই রেখাটা সম্পর্কেও আমাদের বিশেষভাবে পড়তে হবে, এবং একদম ভালো আয়ু রেখা, কোথাও কোনো প্রবলেম নেই, কিন্তু স্বাস্থ্য রেখা থেকে বোঝা যাচ্ছে যে ডিস্টারবেন্সেস আছে, জাতক মানে বিকট ক্যান্সারে ভুগছে। এরপরে যে রেখাটাতে আমরা যাব সেটা হচ্ছে প্রবৃত্তি রেখা। তো প্রবৃত্তি রেখাটা কেমন? প্রবৃত্তি রেখা হচ্ছে চন্দ্রের ক্ষেত্রটাকে ঘিরে থাকা একটা রেখা। প্রবৃত্তি রেখা হচ্ছে চন্দ্রের ক্ষেত্র থেকে ঘিরে থাকা এরকম টাইপের রেখা, এটা হচ্ছে প্রবৃত্তি রেখা। ঠিক এর পাশেই আরেকটু ভেতরে স্ট্রেট লাইন, এর নাম হচ্ছে দিব্য অনুভূতি রেখা। তাহলে প্রবৃত্তি রেখা হচ্ছে একটু ভেতরের দিকে থাকবে, মানে চন্দ্রের ক্ষেত্রটাকে ঘিরে থাকবে। আর দৈব অনুভূতি রেখা, সে কিন্তু চন্দ্রের ক্ষেত্রকে ঘিরে থাকবে না, সে হচ্ছে গিয়ে চন্দ্রক্ষেত্র থেকে অনেকটা দূরেই থাকবে। অনেক সময় প্রবৃত্তি রেখাকে এরকম ভাবে দেখতে পাওয়া যায় যে চন্দ্রের ক্ষেত্রের উপরে একদম যেন ঢেউয়ের মতন অবস্থান করে রয়েছে, অর্থাৎ এরকম ভাবে রয়েছে, এটাকেও আমরা এভাবে প্রবৃত্তি রেখা দেখতে পাই। কিন্তু দৈব অনুভূতি রেখা, সেটি সাধারণত চন্দ্রের ক্ষেত্রে স্ট্রেট উঠতে দেখতে পাওয়া যায়। এরপরে হচ্ছে বিঘ্নকারক রেখা। এই রেখাটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই রেখাগুলোই জাতক বা জাতিকাকে সমস্যা এনে দেয়।
তাহলে বিঘ্নকারক রেখা মানে বিপদের রেখা, এগুলোকে আমরা লাল কালি দিয়ে, এইগুলো হচ্ছে বিঘ্নকারক রেখা। এক আধটা থাকতে পারে আপনাদের হাতে, পায়েল দেখছে পায়েলের হাতে একটা থাকতে পারে বিঘ্নকারক রেখা। তো এই রেখাগুলো ছোটবেলায় একটু সমস্যা, একটু অশান্তি, পুরোপুরি মানে মাঝে মাঝে পেটের রোগে ভোগা, একটু ছোটবেলায় রোগ ভোগ, এই সমস্ত বিষয়গুলোকে ইন্ডিকেট করে। তাহলে এই টাইপের রেখা কে আমরা বলবো বিঘ্নকারক রেখা। এরপরে একটা লাইন আছে ঠিক এর পাশাপাশি, তার নাম হচ্ছে মার্শাল লাইন বা মঙ্গল রেখা। মার্শাল লাইন আয়ু রেখার পাশে দেখতে পাওয়া যায়। যাদের হাতে এই মার্শাল লাইন থাকে তারা প্রচুর পরিশ্রম করতে পারে। যেমন আমি এখান থেকেই দেখতে পাচ্ছি দীপিকা, শিল্পা, এদের দুজনের হাতে ছোট ছোট মার্শাল লাইন আছে। হ্যাঁ স্যার, আমি এক্ষুনি দেখলাম। তো এবার এইটা হচ্ছে গিয়ে নাম হচ্ছে মঙ্গল রেখা বা মার্শাল লাইন। এবার এইটার কিন্তু প্রবলেম আছে। এই রেখা দেখে আমরা জানবো জাতিকা মাঙ্গলিক কিনা বা জাতক সে মাঙ্গলিক কিনা, এটা আমরা এই রেখা দেখে আইডেন্টিফাই করবো। এরপরে হচ্ছে আমাদের সবার যেটা দরকার একটু ভ্রমণ, এবার দরকার ভ্রমণ রেখা। তো সেই ভ্রমণ রেখা আমরা দেখবো কোথায়? চন্দ্রের ক্ষেত্রে এইভাবে থাকবে ভ্রমণ রেখা, চাঁদের ক্ষেত্রে এইভাবে, কারোর ক্ষেত্রে এরকম থাকে, কারোর ক্ষেত্রে স্ট্রেট থাকে। এইগুলো হচ্ছে, এই রেখাগুলোকে আমরা বলবো ভ্রমণ রেখা। যত উপরে ভ্রমণ রেখা থাকবে, যত উপরে ভ্রমণ রেখা, তত বেশি বয়সে ভ্রমণ। এইটা হচ্ছে একদম ঠিকঠাক জায়গা। এখন যে ভ্রমণ রেখা দেখা যাচ্ছে, এই চাঁদের এখানে লাল রং দিয়ে এঁকেছি, এটা হচ্ছে ভ্রমণ রেখার ঠিকঠাক বয়স। টাইম মতো ঘুরে বেড়ানো যাবে। মানে বুড়ো মানুষে আর্থারাইটিস হয়ে গেছে, উঠতে পারছি না, এখন হচ্ছে গিয়ে যেতে হবে কৈলাস, কৈলাস হয়ে ফিরে এলাম, সেইটা যেতে হবে না। একদম অল্প বয়সেই চারধাম যাত্রা হয়ে গেছে, কৈলাস, মানস সরোবর সবই হয়ে গেছে, এবার শান্তিতে ঘরে বসে আছে, আর সব দেখা হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে প্রপার বয়স। যদি বেশি থাকে এরকম ভাবে, তাহলে কিন্তু এই জাতকের মনের মধ্যে বিশেষ ক্ষমতা থাকবে। এই রেখাটাও চন্দ্র বন্ধনী হিসেবে একে ট্রিট করা যেতে পারে। এই ধরনের জাতক বা জাতিকাদের সাবকনশিয়াস মাইন্ড ভীষণ স্ট্রং, মনের গভীরে চলে যাবে। এখান থেকে জেনে বলে দেবে আপনি কি ভাবছেন। এরপরে এই জায়গাটা হচ্ছে শুক্রক্ষেত্র, এই জায়গাটা হচ্ছে শুক্রক্ষেত্র, এই জায়গাটা এইখানে, এই শুক্রক্ষেত্র থেকে এইরকম একটা রেখা, এটা শুক্রক্ষেত্রে তৈরি হবে আর মণিবন্ধের দিকে আসবে। তাহলে এই রেখাটাকে আমরা বলবো আসক্তি রেখা। এই রেখা ইন্ডিকেট করবে নেশা, আসক্তি, এই বিষয়গুলোকে ইন্ডিকেট করবে। তাহলে একদম ঘিচিপিচি হয়ে গেছে। এবার হচ্ছে গিয়ে শুক্র বন্ধনী। শুক্র বন্ধনী কোথায় দেখতে পাওয়া যায়? সেটা মোটেও শুক্রক্ষেত্রে দেখতে পাওয়া যায় না। শুক্র বন্ধনী দেখতে পাওয়া যায় এই যে কোড়ে আঙ্গুল আর অনামিকার মাঝখান থেকে শুরু করে, এই রেখাটার নাম হচ্ছে শুক্র বন্ধনী রেখা, গার্ল অফ ভিনাস, শুক্র বন্ধনী। যদি কারোর হাতে পুরোপুরি থাকে তাহলে তার কাছে থাকবে কামধেনু, পয়সা করে হাত থাকলেই পয়সা। এখন বিভিন্ন মানুষ জামা গায়ে দিয়ে বেরোন, জামার উপরে লেখা থাকে বেরোলেই খরচা। যাদের হাতে শুক্র বন্ধনী আছে তাদের হাতে ভাবলেই পয়সা, মানে পয়সা উপচে পড়বে। শুধু পয়সা না, আরো যা যা দরকার, বান্ধবী বন্ধু যা লাগবে সব উপচে পড়বে যার হাতে থাকবে। যার হাতে ভাঙা ভাঙা থাকবে, যার হাতে থাকবে না কোনো অসুবিধা নেই, কিন্তু যার হাতে থাকবে তার, এবং ভাঙা থাকবে, তার কিন্তু অশান্তির শেষ নেই। ভাঙা শুক্রবন্ধনী খারাপ, শুক্রবন্ধনী নেই কোনো সমস্যা নেই, কিন্তু ভাঙা শুক্রবন্ধনী বড় বিপদ। এরপরে হচ্ছে বৃহস্পতি বন্ধনী বা সলোমন রিং। সলোমন রিং হচ্ছে বা বৃহস্পতি বন্ধনী, সেটা হচ্ছে এই রেখাটা, এরকম ভাবে দেখতে পাওয়া যায়। কারোর কারোর হাতে ডাবল সলোমন রিং থাকে, আমার হাতে কি আছে কে জানে। বৃহস্পতির এই যে
রেখাটা এর নাম হচ্ছে বৃহস্পতি বন্ধনী বা সলোমন রিং। এরপরে আমরা যে রেখাটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে মণিবন্ধ রেখা। এই রেখাটার নাম হচ্ছে মণিবন্ধ রেখা বা ব্রেসলেট। মণিবন্ধ রেখা চিনুন বা না চিনুন, ব্রেসলেট সবাই চেনেন। এই যে হাতের এই কবজির কাছে দেখুন আপনাদের প্রত্যেকের দুটো করে রেখা আছে। ওই যে রেখাটা দুটোই থাকবে, পরে আরেকটা বাড়তে পারে, ধ্যান ট্যান করলে আরেকটা বাড়বে পরে। আর বেশিরভাগের ক্ষেত্রে একটা গোটা থাকা উচিত, একটা ভাঙা থাকা উচিত, একটা হাফ একটা গোটা। স্যার তিনটে আছে আমার। তিনটে থাকলে তার মানে হচ্ছে গিয়ে তার স্যার মানসিক শক্তি, আমারও তিনটে। যার যার তিনটে আছে আর গোটা গোটা তিনটে আছে, তার প্রচুর অর্থ হবে, তার প্রচুর মানসিক শক্তি, মানে তার সাবকনশিয়াস মাইন্ড ভীষণ পাওয়ারফুল, একদম গভীরে যেতে পারবে। স্যার হ্যাঁ আমার স্যার, তো তিনটে। দুটো আছে পুরোপুরি, আর আর দুটো ভাঙ্গা। স্যার দুটো তিনটে। পুরোপুরি আর তিনটে থাকলে মানে একদম দুর্দান্ত ব্যাপার। তিনটে একদম হ্যাপি, চারটে মানে একদম সাংঘাতিক সাংঘাতিক ব্যাপার। স্যার হ্যাপি তো নন স্যার। মানে কিছু খারাপ? না, মণিবন্ধ রেখা একটা দুটো দুটো থাকা হচ্ছে গিয়ে খুব ভালো। ভাঙা মণিবন্ধ ডিস্টারবেন্স ক্রিয়েট করে, চতুর্দিক থেকে পারিপার্শ্বিক দিক থেকে সমস্যা, অ্যাংজাইটি, এই বিষয়গুলোকে দেখতে পাওয়া যায়। তিনটে ঠিক আছে, কিন্তু যখন অনেকগুলো মণিবন্ধ থাকবে তখন বিভিন্ন দিকে সামঞ্জস্য আনতে জাতিকা বা জাতক কনফিউজড হয়ে যায়। একটা মণিবন্ধ গোটা আর কিচ্ছু নেই, বিরাট ব্যাপার। আহ আমরা আস্তে আস্তে এগুলো সম্পর্কে আরো জানবো, মণিবন্ধ ত্রিভুজ। আগে আমরা রেখাগুলোকে একটু চিনি। এবার হচ্ছে প্রেম অনুভূতি রেখা বা ইচ্ছা রেখা, লাইন অফ উইল। আমি যেটা চাইছি সেটাকে হচ্ছে গিয়ে আমরা পাবো। তাহলে এইটা হচ্ছে লাইন অফ উইল, শুক্র ক্ষেত্র থেকে উপরের দিকে উঠেছে। আপনারা একটা শব্দ শুনেছেন, অহম ব্রহ্মস্মি, আমিই ব্রহ্ম। তো এই অহম, লাইন অফ অহম, এই লাইনটা হচ্ছে এই রেখা। এটা, এই রেখাগুলো আমাদের প্রেমকে নির্দেশ করে এবং সেই প্রেম সাকসেসফুল হবে কিনা সেটা এই রেখা থেকেই আমরা বুঝতে পারি। এরপরে হচ্ছে লাইন অফ এডুকেশন, শিক্ষা রেখা। এসব রেখার আপনারা নাম শোনেননি। শিক্ষা রেখা হচ্ছে এই যে আঙ্গুলটা, রবির আঙ্গুল আর শনির আঙ্গুল, তার যে মাঝখান থেকে একটা রেখা এইভাবে বেরিয়ে এলো, এই রেখাটার নাম হচ্ছে শিক্ষা রেখা। এইটার নাম হচ্ছে লাইন অফ এডুকেশন। আমাদের কারোর হাতে থাকতে পারে, নাও থাকতে পারে, তাতে আমাদের শিক্ষায় কোনো বাধা আসবে না। কিন্তু যে সমস্ত জাতক বা জাতিকার হাতে এই রেখাটা থাকবে তাদের জীবনে উচ্চশিক্ষার সম্ভাবনা অনেক অনেক বেশি, অন্যদের থেকে তাদের সাকসেস রেট বেশি। আমার হাতে আছে স্যার। তাদের সাকসেস রেট অন্যদের থেকে বেশি। এরপরে হচ্ছে লাইন অফ ইমপ্রুভমেন্ট, ডেভেলপমেন্ট, উন্নতি রেখা। এই উন্নতি রেখা আমরা দেখতে পাই কিছু অদ্ভুত অদ্ভুত রেখা এখান থেকে এরকম দেখতে পাওয়া যায়। মূলত আয়ু রেখায় দেখতে পাওয়া যায়, হৃদয় রেখা এরকম দেখতে পাওয়া যায়, রবি রেখার পাশে দেখতে পাওয়া যায়, হৃদয় রেখায় দেখতে পাওয়া যায়, শিরোরেখায় দেখতে পাওয়া যায়, এবং ছোট ছোট উপরের দিকে রেখা। এই ছোট্ট ছোট্ট রেখাগুলো যেগুলো উপরের দিকে ঊর্ধ্বমুখী রেখা, তাদের নাম হচ্ছে উন্নতি রেখা। এই রেখাগুলো যে যে বয়সে থাকবে জাতকের সেই সেই বয়সে পরিবর্তন আসবে। কিরকম পরিবর্তন স্যার? পজিটিভ পরিবর্তন, চাকরি পেতে পারে, নতুন ব্যবসা শুরু করতে পারে। আচ্ছা আচ্ছা। এরপরে হচ্ছে শনি বন্ধনী। তো শনি বন্ধনীটা হচ্ছে শনির আঙ্গুলটাকে ঘিরে এইরকম রেখা, তাকে আমরা বলবো শনি বন্ধনী। তাহলে এইগুলো হচ্ছে মোটামুটি আমাদের রেখা। এ বাদ দিয়েও বেশ কিছু রেখা আমরা দেখতে পাবো যার কোনো মাথামুন্ডু নেই। তো মূলত আমরা এই রেখাগুলোর উপরে বেস করব গ্রহদের যে
কোয়ালিটি, গ্রহদের যে ক্ষেত্র, সেই ক্ষেত্রটাকে নিয়ে আমরা ভাববো, ভেবে আমরা প্রেডিক্ট করব যে কিরকম হচ্ছে, কিরকম আর কি ঘটনাটা ঘটছে। স্যার সেন্টারে ক্রস থাকলে কি হয়, হাতের পাম মানে পামের সেন্টারে? এবার সেন্টারে ক্রসটাকে বলা হয় মিস্টিক ক্রস। বেশিরভাগ মানুষের ক্ষেত্রে এটা দেখতে পাওয়া যায়, বেশিরভাগ মানুষের ক্ষেত্রে। আর একটা হচ্ছে গিয়ে এম লাইন। এই এম লাইনটা হচ্ছে সুস্থ মানুষের লক্ষণ। আর মানুষকে বলা হয় যে এই এম লাইনটা যদি থাকে তাহলে তোমার মধ্যে বিশাল বিশাল ব্যাপার স্যাপার রয়েছে। কোনো কিছুই নয়। তো আমরা একটু মিস্টিক ক্রস আর এম লাইন সম্পর্কে জানি। তো প্রথমে আমরা এম লাইনটাকে একটু দেখি। এই হচ্ছে এম লাইন। এম লাইনটার মানে কি? মানে হচ্ছে আমার যে ভাগ্যরেখা সেটা গেছে, ভাগ্যরেখার সঙ্গে হৃদয় রেখা মিলিত হয়েছে, মিলিত হওয়ার আর এদিকে শিরোরেখা, রেখা থেকে সৃষ্টি হয়েছে। তাহলে এখানে একটা এম তৈরি হয়েছে, দেখুন লক্ষ্য করে, এখানে একটা এম হয়েছে, এই এম। বলা হয় যে এই এমটা হচ্ছে অত্যন্ত শুভ, এবং এই এমটা যার হাতে থাকবে সে জীবনে বিশাল কিছু করবে, বিরাট উন্নতি হবে, তার জীবনে স্পিরিচুয়াল বা আধ্যাত্মিক চিন্তা ভাবনা সেগুলো অনেকটাই বাড়বে। কিন্তু ফ্যাক্ট হচ্ছে নর্মাল যে কোনো হাত, নর্মাল সাধারণ মানুষের হাত, তার হাতে এই এম চিহ্নটা দেখতে পাওয়া যায়। আপনাদের হাতেও থাকবে, বেশিরভাগের হাতেই থাকবে এম চিহ্নটা। এদের মধ্যে বয়স বাড়ার সাথে সাথে একটু আধ্যাত্মিক চেতনার ভাব এটা জাগতে শুরু করে, এবং এরা আধ্যাত্মিক চিন্তা ভাবনায় নিজেকে সংযুক্ত করতে শুরু করে। এবার হচ্ছে মিস্টিক ক্রস। সেই ক্রসটা কোথায় দেখতে পাওয়া যায়? এরকম ভাবে। এইটা হচ্ছে মিস্টিক ক্রস। এই ক্রসটা কোথায় শুরু হলো, কোথায় শেষ হলো? এই ধরনের ক্রস যদি এই জায়গাটাতে থাকে তাহলে এই জাতক বা জাতিকাদের সাকসেস রেট কমে যায়, সাফল্যের হার কমতে দেখতে পাওয়া যায়। যে কাজটা আপনি করছেন দেখা যায় যে সেই কাজটা আলটিমেটলি শেষ হলো, আপনি করলেন, চেষ্টা করলেন, খাটলেন, সবই করলেন, কিন্তু কাজ শেষ হলো না। তার মানে হচ্ছে এই কাজটার জন্য ভগবানকে ডাকতেই হলো, বলে ভগবান কাজটা একটু করে দাও, তোমাকে জোড়া খাসি দেবো। ভগবান তো করে দিল, আপনি ভুলে গেলেন খাসির কথা। এই এইটা হচ্ছে গিয়ে জোড়া খাসি না, জোড়া পাঠা, খাসি তো দেয় না। হ্যাঁ স্যার। তো এই জোড়া পাঠা দেবো, এই দেখা হচ্ছে গিয়ে আপনি ভুলে গেলেন, ভগবান খেপে গেল। তো এটা আচ্ছা যদি, স্যার এটা বলছি যদি এক শনি এক আর যদি বৃহস্পতির এক ক্ষেত্রে মিনিট, নিচে যদি এরকম ক্রস হয়? এক এক মিনিট। যদি এই মিস্টিক ক্রসটা হাতে থাকে তাহলে ধরেই নিতে হবে এই মানুষটার লাইফে স্ট্রাগল আছে, এবং এই মানুষটার মধ্যে স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট অল্প হলেও আছে। সে ভগবানে বিশ্বাস করতে পারে, নাও করতে পারে। এবার এই যে ক্রসটা, এই ক্রসটা বিভিন্ন টাইপের দেখতে পাওয়া যায়। তো মিস্টিক ক্রস নিয়ে আমরা ডিটেলে আরো পড়বো পরে। আপাতত আমি কয়েকটা ক্রসের চিহ্ন দেখিয়ে দিচ্ছি। প্রথম হচ্ছে একটা মিস্টিক ক্রস এরকম। এই মিস্টিক ক্রসটা ইন্ডিকেট করে কোনো সম্পত্তি প্রাপ্তিতে বাধা, বা সম্পত্তি পেলেও সেই সম্পত্তির পুরোপুরি ভাগ পাওয়া যায়নি, অল্প বিস্তর স্ট্রাগল রয়েছে। জাতক বা জাতিকার চেষ্টা করে কিন্তু রেজাল্ট আসে না, পড়াশোনার জন্য প্রচুর চেষ্টা আছে কিন্তু চেষ্টা করেও আলটিমেটলি লাভের লাভ রেজাল্ট করতে পারছে না। ডিসিশন মেকিং এর ক্ষেত্রে সমস্যা, এবং ওই অহংসত্তা, ইগো, ভয়ঙ্কর ইগো, সেটা হচ্ছে গিয়ে দেখতে পাওয়া যায়। এই ধরনের চিহ্ন হাতে থাকলে জাতকের মধ্যে বাড়ি করার মেন্টালিটি আসে, জাতক বাড়ি করে, আলটিমেটলি করতে পারে বাড়ি, তবে সেই বাড়ি করা পুরো ব্যাপারটা কিন্তু খুব সহজে হয় না। বাড়িটা কমপ্লিট করার জন্য তাকে প্রচুর খাটতে হয়। এবার এই ক্রসটা এখানে রয়েছে,
তাহলে রবি ক্ষেত্রের নিচে ক্রস মোটামুটি খারাপ নয়, ঠিক আছে, চালিয়ে বানিয়ে গুছিয়ে নেওয়া যাবে। রবি ক্ষেত্রের নিচে ক্রস থাকলে পরে সম্মান প্রাপ্তির ক্ষেত্রে বাধা আসে। তবে একটা বয়সের পরে তখন কিন্তু সম্মান প্রাপ্ত হতে দেখতে পাওয়া যায়, এবং জাতক বা জাতিকা তারা খুব সহজেই তারা রেসপেক্টেড ফিল্ডে পৌঁছতে সক্ষম হয়। এরপরে এই ক্রসটা যদি বৃহস্পতির দিকে চলে যায় তাহলে আর এটাকে মিস্টিক ক্রস বলা যাবে না। সাধারণত এই জায়গা থেকে শুরু করে এই জায়গাটা পর্যন্ত যদি এই ক্রস থাকে তাকেই আমরা মিস্টিক ক্রস হিসেবে ট্রিট করতে পারি। যে কোনো জল তত্ত্বের হাতে, জল তত্ত্বের মানে একটু নরম, প্রচুর রেখা আছে, যে কোনো হাতে প্রচুর এই ধরনের ক্রস দেখতে পাবেন। এই ক্রস আর কি তাদের হাতে থাকে। বায়ুতত্ত্বের হাতেও দেখতে দেখতে পাওয়া যায়, কিন্তু পৃথ্বীতত্ত্ব বা অগ্নিতত্ত্বের হাতে সাধারণত এই মিস্টিক ক্রস দেখতে পাওয়া যায় না। থাকতেই পারে, থাকবে না এরকম নয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় না। তো রেখাগুলো সম্পর্কে আমরা একটু আধটু মানে খুবই হালকা পাতলা একটু সামান্য বুঝলাম, যে রেখা হচ্ছে আয়ুরেখা, শিরোরেখা, হৃদয় রেখা এবং ভাগ্যরেখা। এরা আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করে এবং এরাই মূল রেখা। এর সঙ্গে সঙ্গে যদি দেখতে পাই আমরা যে রবি রেখা এরকম হয়েছে, এবং তো আজকে আমাদের এই রেখা সম্পর্কে একটু একটু জানার কথা। আমরা অল্প একটু আয়ুরেখা সম্পর্কে জানি। তাহলে আয়ুরেখা আমাদের, আয়ুরেখাকে আমরা পিতৃরেখা বা লাইন অফ লাইফ বলে থাকি। এবং আয়ুরেখা, আয়ুরেখা সম্পর্কে জানবার সাথে সাথে আমাদের আরো কয়েকটা ছোট ছোট জিনিস জানতে হবে, সেগুলো আমি বলে রাখছি, কিন্তু আজকে আমরা শিখবো না। প্রথম হচ্ছে কি আঙ্গুলের সেট। এখানে দেখবেন একটা জায়গা থেকে আঙ্গুলটা শুরু হয়েছে, এখানে এরকম দাগ আছে, এই দাগটাকে বলা হয় আঙ্গুলের সেট। এখানে কারোর একটা, কারোর দুটো, কারোর জাল জাল এরকম দাগ রয়েছে। যদি এই সেটগুলো একই রকম লাইনে থাকে, ধরুন এরকম রয়েছে, এটা যেখানে শেষ হলো তারপরে এটা রয়েছে, তারপরে এই একই লেভেলে অনামিকা মধ্যমা রয়েছে, আবার এটা নিচে আসলো, এই সেটটা ভালো। ধরুন এরকম করে শুরু হলো কনিষ্ঠা সেট, আর একটা সেট হচ্ছে এরকম, মানে এই ট্যারা টাইপের, একটু বাঁকা টাইপের। এই সেটের মানুষদের কিন্তু লাইফে প্রবলেম অনেকটাই বেশি, বরঞ্চ ফ্ল্যাট সেট যাদের থাকে তাদের কিন্তু প্রবলেমের মাত্রা অনেক অনেক কম। তাহলে এই সেটটাকে বুঝতে হবে। এরপরে হচ্ছে যে আঙ্গুলের মধ্যে আমরা অনেকগুলো পর্ব দেখতে পাই। এই যে পর্ব, এই পর্বগুলো কখনো কখনো উঁচু নিচু থাকে, এরা কিন্তু সব এক লাইনে থাকে না। আপনারা দেখবেন লক্ষ্য করে, এইখান পর্যন্ত এই সেট গুলো উপরে উঠতে থাকে, কিন্তু এখানে আবার সেটটা নিচে নামে। মানে এখানে যে সেট গুলো রয়েছে, মানে এই সেট গুলো এদের উপর নিচ বা কোনোটা উপরে আছে কোনোটা নিচে আছে, এই বিষয়গুলো কিন্তু আমাদের
হাতের কোয়ালিটি এবং মানুষটার ক্যারেক্টারিস্টিক্স কে নির্দেশ করে। যাই হোক, আমরা সেটটা বুঝতে পারলাম, আমরা পর্বগুলো বুঝতে পারলাম, এবার আমরা উৎসুক হয়ে আছি একটু রেখা সম্পর্কে জানবো। তো এখন আমরা রেখা সম্পর্কে একটু অল্প বিস্তর জানবার চেষ্টা করব। স্যার যদি ওই তীর চিহ্ন উঠে গিয়ে আবার নেমে যায় তর্জনীর দিকে তাহলে কি হয়? এগুলো না প্রত্যেকটা মানুষের পুরো হাতটা না দেখে আপনি স্টাডি করতে পারবেন। যে কিছুটা আচ্ছা অংশ আপনি দেখলেন বা কি অবস্থা আছে, কোন দিকে উঠেছে, এই ব্যাপারটাকে বুঝতে না পারলে কিন্তু আপনি প্রেডিক্ট করতে পারবেন। খেয়াল রাখবেন। আর আপনি একটা বললেন না যে যদি একটা রেখা দ্বারা আঙ্গুলগুলো এরকম এরকম হয়, ঠিক আছে, যদি জালি দ্বারা হয় তাহলে কি হয়? ভুলগুলো এরকম এরকম হয় মানে? মানে আঙ্গুলগুলো যদি একটা দাগ দিয়ে হয়, এই যে দাগ দিলেন, বা অনেক সময় বললেন যে একটা জালি জালি দাগ দিয়েও আঙ্গুলগুলো আর কি, মানে এই তালু থেকে সেপারেট থাকে, সেই জালি এরকম জালি দাগ থাকলে কি হয়? এরকম, হ্যাঁ এরকম এরকম জানি, হ্যাঁ। এটাই কমন, বেশিরভাগ মানুষের হাতে এরকমই থাকে। এটা কি তো ভালো না খারাপ? এটা খুব ভালো বা খারাপ এটা কিছুই নয়, এটা কমন এটা লাইন। কমন ব্যাপার, আচ্ছা আচ্ছা। এবার এই রেখাগুলোর মধ্যে জব, তার মধ্যে তিল, রেখার এই জালি জালির মধ্যে একটা প্রমিনেন্ট জব এইভাবে তৈরি হলো এবং তার মধ্যে একটা তিল তৈরি হলো। ছেলেদের ক্ষেত্রে হলে পরে চারিত্রিক সমস্যা বাড়বে, মেয়েদের ক্ষেত্রে হলে পরে স্ত্রী রোগের সম্ভাবনা। আচ্ছা আচ্ছা। আর আপনারা স্যার হাত লম্বা লম্বা লাইন থাকলে কি হবে? হাত দেখলে পরে আপনারা যখনই দেখবেন হাতগুলো, তখনই হাতের শেপটা কিরকম, হাতের মাথার দিকটা কিরকম, গোলাকার কিনা, বা হাতের আঙুলগুলো লম্বাটে চ্যাপ্টা কিনা, এই ব্যাপারগুলো হচ্ছে গিয়ে আপনারা বুঝবেন। হাতের সঙ্গে হাতের আকার কেমন, এটা যদি বুঝতে না পারেন, তাহলে সেই ক্ষেত্রে রেখা প্রেডিক্ট করে আলটিমেটলি কিছুই প্রেডিকশন আসবে না, আপনি বিশ্রী একটা কন্ডিশনে পড়বেন। ধরুন একজন জাতক আপনার কাছে এসছে, তার হাতে আপনি দেখলেন খুব সুন্দর ভাগ্য রেখা, কিন্তু দেখলেন তার আয়ু রেখাটা ছোট হয়ে গেছে। ফোন এলো। ধরুন আপনারা একটা জব চিহ্ন দেখলেন এরকম, তার ভেতরে তিল রয়েছে। আবার কারোর ক্ষেত্রে আপনারা দেখলেন এরকম আয়ু রেখা রয়েছে, সেটা স্বাস্থ্য রেখা এই অব্দি উঠেছে, এটা খুব ভালো স্বাস্থ্য রেখা। এই স্বাস্থ্য রেখাটাও ভালো, কিন্তু এই রেখাটা যদি এরকম বেরিয়ে আসে তাহলে আর ভালো নয়। এবার কিন্তু সমস্যা তৈরি হয়ে গেল। এবার হচ্ছে গিয়ে এই জাতকদের জাতিকার নিজের অথবা পরবর্তী জেনারেশনের মারাত্মক শরীর খারাপ হতে পারে। আপনারা নখগুলোকে দেখবেন, নখের মধ্যে দেখতে পাবেন এই যে নখ রয়েছে, আমরা ধরে নিচ্ছি পুরোটাই নখ রয়েছে। তো এই পুরো আঙ্গুলের মাথার উপরে এই যে ধরুন পুরো নখ রয়েছে, এই এই নখের শেপ, এগুলো আমাদেরকে প্রত্যেককে ভীষণ ভালো করে সুন্দর করে দেখতে হবে, এবং এর উপরে বেস করে আমরা কিন্তু বেশ কিছু প্রেডিক্ট করতে পারবো। যেমন ধরুন নখের নিচে যদি হোয়াইট কালারের এরকম একটা আই টাইপের থাকে, এটা হোয়াইট কালারের রয়েছে, নখ রয়েছে পিঙ্ক কালারের এবং নখের নিচের দিকে এরকম একটা ব্যাপার আছে। এটা দেখুন অনেকের ক্ষেত্রেই একটা সাদা অংশ দেখতে পাওয়া যায়, এই জায়গাটা পুরো নখটা হচ্ছে গিয়ে গোলাপি টাইপের, কিন্তু ওই জায়গাটাও খালি সাদা। এবার আমাদের আয়ু রেখা নিয়ে একটু পড়তে হবে। স্যার আঙুলে লম্বা লম্বা লাইন থাকলে কি হয় স্যার? আঙ্গুলে যদি আমাদের এরকম টাইপের লাইন থাকে, এই লাইনগুলো থেকে আমরা প্রতিবন্ধকতা বিচার করি।
এই জাতক বা জাতিকাকে কতটা স্ট্রাগল ফেস করতে হচ্ছে, আমরা সেই স্ট্রাগলটাকে বিচার করবার চেষ্টা করি। এরকম যদি লাইন আমাদের থাকে, তার দুটো লাইনের একটা মানে, তিনটে লাইনের একটা মানে, তো এইগুলো খুব দেখতে বিচার, সেখানে আমি এখন যাচ্ছি না। তাছাড়া আমার কাছে এই মুহূর্তে ওই নোটস গুলো নেইও। কিন্তু এই লাইনগুলো যত বেশি থাকবে, তত হচ্ছে গিয়ে অবস্ট্রাকশন বাড়বে। এবার কোন লাইনে কটা রেখা কি ফল দেয়, সেটা আমার কাছে এখন রেডি নেই। তো আমরা পড়বো যেটা, তার নাম হচ্ছে পিতৃরেখা। পিতৃরেখা বা যাকে আমরা বলেছি আয়ুরেখা। খুব বেশি পড়বো না, আয়ুরেখাটাকে সম্পর্কে আমরা জানবো ছোট্ট ছোট্ট জিনিস। তাহলে প্রথম হচ্ছে গিয়ে, এই রেখাটা শুক্র ক্ষেত্রকে বেষ্টন করে আছে। যার এই জায়গাটা যতটা ওয়েল ডেভেলপড, যার হাতে এই জায়গাটা যতটা ওয়েল ডেভেলপড, তার শুক্রের বলবত্তা তত বেশি। যদি কোনো মানুষের এই জায়গাটা খুব ছোট থাকে, তাহলে সেই মানুষটার কিন্তু বিয়ে হওয়া প্রচুর মুশকিল, সে বিয়ে করতেই চাইবে না। আবার যদি অতিরিক্ত বড় হয়, মানে জায়গাটা অতিরিক্ত বেশি থাকে, তাহলে মেটেরিয়ালিস্টিক আইডিয়াস বাড়তে দেখতে পাওয়া যাবে। বাস্তব কঠোর জীবন ছাড়া কিচ্ছু বোঝে না, অত্যন্ত কঠোর বিষয়গুলো ছাড়া সে কিছুই বোঝে না, এবং একদম অতিরিক্ত বাস্তব, যে টু পাইস ফাদার বলার ওরকম টাইপের মানুষ। এবার খেয়াল রাখতে হবে, আয়ুরেখা শুরু হয় বৃহস্পতির ক্ষেত্র থেকে। বৃহস্পতির ক্ষেত্রের যে নিচের অংশটা, সেখান থেকে আয়ুরেখা শুরু হয়। এবং এখানে কিছু সূক্ষ্ম সূক্ষ্ম চুলের মতো রেখা, তারা এসে এই রেখাটা শক্তি পায়। তো এই রেখা যদি অতিরিক্ত থাকে, সেই ক্ষেত্রে কিন্তু ধরে নিতে হবে জাতকের রাহুর দশা চলছে, বা রাহুর কারণে জাতক ক্ষতিগ্রস্ত হচ্ছে, জাতকের জীবনে বেশ কিছু সমস্যা চলছে। এই রেখা যত সুন্দর, যত গোল হবে, যত নিখুঁত হবে, তত জাতকের ক্রিয়েটিভিটি, জীবনী শক্তি, কাজ করবার ক্ষমতা, এগুলো বাড়তে থাকবে। তার সুস্বাস্থ্য বৃদ্ধি, সেটাও বাড়তে থাকবে। ভালো সুন্দর স্বাস্থ্য প্রাপ্ত হবে জাতক। আয়ুরেখা যদি ছোট হয়, হতেই পারে আয়ুরেখাটা খুব ছোট। তো আয়ুরেখা এভাবে আসছে, আয়ুরেখাটা অনেকটাই বড়, এবং আয়ুরেখার যে গোড়াটা, এটা হচ্ছে গিয়ে একটু চাঁদের ক্ষেত্রের দিকে চলে গেছে। এইটা একরকম হতে পারে। আয়ুরেখা এখান থেকে এসছে, এটুকু এসে থেমে গেছে, এটা হতে পারে। আয়ুরেখাটা এরকম এসে মিশেছে, আয়ুরেখা থেকেই ভাগ্যরেখাটা উঠে গেছে, এরকম হতে পারে। আয়ুরেখা এরকম নিচে এসে মিশেছে, এখান থেকে কতগুলো সরু সরু রেখা এভাবে বেরিয়ে গেছে। আবার ঠিক একইভাবে কতগুলো সরু সরু রেখা ওরা উপরের দিকেও গেছে। তো এরকম বহু টাইপের আমরা আয়ুরেখা স্যার, দেখতে পাবো। স্যার আয়ু রেখার নিচ থেকে মানে হ্যাঁ, আরেকটা একটা জিনিস বলি, শুক্র শুনুন। আমাদের প্রত্যেকের হাতে বিভিন্ন রকমের চিহ্ন আছে, এবার সেইটা এক্ষুনি মেলাতে বসলে পরে হবে না। রেখাটাকে পুরোপুরি পড়তে হবে, পড়ে আগে আরো বেশ কিছু মানুষের হাত টাতগুলো দেখতে হবে, দেখে তারপরে প্রেডিক্ট করতে হবে, তারপরে নিজের হাতের সঙ্গে মেলাতে হবে। আগে রেখাগুলো সম্পর্কে আমাদের আরেকটু বুঝতে হবে, কোন রেখা কোন দিকে যাচ্ছে। দুম করে কি হবে স্যার বলে দিল, তাহলে কিছুই হবে না। স্যার ওই নিচ আপনার থেকে একটা রেখা বেরোয় স্যার, ওইটাকে মানে ওটাকে কি মানে ইয়ে হয়? এবার এটা বিভিন্ন রকম হতে পারে। একটা হচ্ছে গিয়ে আমরা ধরতে পারি যে রেখাটা
মানে মোটা এরকম হয়ে ভাবে বেরোয় স্যার। হ্যাঁ এরকম হ্যাঁ ভাবে স্যার বেরোচ্ছে। এইরকম। এই রেখাটাই এরকম ভাবে বেরোতে পারে, এই রেখাটাই এরকম ভাবে থাকতে পারে, তিনটে তিন হ্যাঁ রকম। স্যার। আবার এই রেখাটার সঙ্গে একটা ছোট ত্রিভুজ তৈরি হতে পারে, এটা আরেকটা রকম হয়ে গেল, 4 রকম। এই রেখাটা এখান থেকে বেরিয়ে এরকম দুটো ভাগ হতে পারে, 5 রকম। এরকম বিভিন্ন টাইপ হতে পারে। আমাদের বিশ্লেষণ ব্যাপারটা একটু শিখি আমরা, তখন আমরা আইডেন্টিফাই করতে পারবো যে কোন রেখাটা এক্স্যাক্টলি কি ফল দিতে পারে। আমাদেরকে নিজের হাতের রেখা জানতেই হবে না, মানে জিজ্ঞেস করতেই হবে না, আমরা নিজেরাই বুঝতে পারবো যে এই রেখাটা আমাকে কি ধরনের ফল দিচ্ছে। আয়ু রেখার ক্ষেত্রে আরেকটা আমরা দেখতে পাই, সেটা হচ্ছে গিয়ে বহু লোকের আয়ু রেখা এইভাবে এসে এখান থেকে আবার এইভাবে এসছে। আবার একটা দেখতে পাওয়া যায় আয়ু রেখা এসছে এইরকম আরেকটা আয়ু রেখা, যেটা হচ্ছে কি একটা দুটো দুটো আয়ু রেখাকে নিয়ে তৈরি, এবং তার এই নিচের দিকটা জোড়া থাকলেও উপরের দিকগুলো কিন্তু জোড়া নয়, উপরের দিকগুলো ফাঁক। এরকম আয়ু রেখা দেখতে পাওয়া যায়। আয়ু রেখা থেকে ভাগ্য রেখা উঠেছে, সেটা আমরা দেখতে পাই। তো এরকম বিভিন্ন টাইপের আয়ু রেখা আমরা দেখতে পাবো। তাহলে এতগুলো টাইপ, হাজার হাজার লক্ষ লক্ষ টাইপ, তাদেরকে আমরা আইডেন্টিফাই করবো কি করে যে কোন আয়ু রেখাটা ভালো? প্রথম আয়ু রেখার কোয়ালিটি হচ্ছে উত্তম ভাবে শুক্র বেষ্টন করে থাকবে। দ্বিতীয় কোয়ালিটি হচ্ছে আয়ুরেখা মণিবন্ধের মাঝামাঝি পর্যন্ত যাবে। মণিবন্ধের দিকে আয়ুরেখা যাবে, আয়ুরেখা একদম চট করে শেষ হয়ে যাবে না, বেশ খানিকটা গিয়ে আয়ুরেখা চলবে। তাহলে এই ধরনের আয়ুরেখা মোটামুটি দীর্ঘায়ু নির্দেশ করে, পরিশ্রম সাপেক্ষ কর্ম নির্দেশ করে, এবং চেষ্টা, জাতকের কিছু আছে চেষ্টা চরিত্র করে জাতক উন্নতি করবে। এবার আমরা এই জায়গাটাকে বলেছি ভ্রমণ রেখা, আর আয়ু রেখাটা হচ্ছে লাইন অফ স্টেবিলিটি, মানে এই জাতক ভালো আছে, এটা আমরা আয়ু রেখা থেকে বুঝবো। এবার দেখা গেল আয়ু রেখাটা এই ভ্রমণ রেখার দিকে চলে গেছে, তাহলে আয়ু রেখাটা ভ্রমণ রেখার দিকে চলে গেছে, বা আয়ু রেখাটা সুন্দর, এটা খুব সুন্দর আয়ু রেখা, এবং চন্দ্রক্ষেত্রের দিকে চলে গেছে। এই জাতক বা জাতিকার জীবনে ভ্রমণ অনেক বেশি, বিদেশে থাকার সম্ভাবনা সেটা রয়েছে, ফরেন সেটেলমেন্ট এটা এই জাতক বা জাতিকার ক্ষেত্রে হতে পারে। মেয়েদের হাতে যদি এই ধরনের রেখা থাকে তাহলে তার দূরে বিয়ে হবে, তার কিন্তু কাছাকাছিতে কোনোভাবেই বিয়ে হবে না। ছেলেদের ক্ষেত্রে যদি হয় তাহলে জন্মস্থান পরিবর্তন, যেখানে জন্ম সেখানে কর্ম নয়, অন্য জায়গায় গিয়ে তাকে কাজ করতে হচ্ছে। এই ধরনের রেখা যদি হাতে আমরা দেখতে পাই, যে রেখাটা শুক্রক্ষেত্র থেকে চন্দ্রক্ষেত্রের দিকে চলে গেছে, তাই এই জাতক বা জাতিকার ক্ষেত্রে একটু আলাদা করে দিই এটাকে মুছে। আপনি দেখলেন একজন মানুষের ক্ষেত্রে এরকম যদি দেখতে পাওয়া যায় হাতে রেখা, তাহলে এই জাতককে চাকরি করতে হবে। কেন চাকরি করতে হবে? কারণ তার ভাগ্যরেখা শনি ক্ষেত্রের দিকে গেছে। ভাগ্যরেখা শনি ক্ষেত্রের দিকে গেছে মানে তার পেশাটা হচ্ছে দাসত্ব, দাসত্ব, দাসত্ব মানে হচ্ছে চাকরি। তাহলে ভাগ্যরেখাটা শনি ক্ষেত্রের দিকে গেছে, তার মানে হচ্ছে এই জাতককে চাকরি করতে হবে। আর আয়ু রেখাটা এদিকে চলে গেছে, চন্দ্রক্ষেত্রের দিকে গেছে, তার মানে একে বাড়ির থেকে দূরে চাকরি করতে হবে, এবং বাড়ির থেকে দূরে এর সেটেলমেন্টের সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। কোনো কোনো সময় আমরা দেখতে পাই যে এই আয়ুরেখা থেকে কোনো একটি রেখা আয়ুরেখাটা ছোট হয়ে গেছে, উম, এইরকম যদি রেখা থাকে এবং এর প্যারালাল কোনো একটা রেখা যদি এখানে থাকে, অর্থাৎ আয়ু রেখাতে থাকে, আর সেই রেখা যদি যদি কোনো একটা শাখা রেখা একে টাচ করে,
খেয়াল রাখবেন খুব কাছাকাছি হলে পরে জব চিহ্ন মতো বলে ভুল হতে পারে। জব চিহ্নও এরকম, কাছাকাছি হলে পরে এটা জব চিহ্ন হবে কিন্তু কাছাকাছি নয়। ধরুন অনেকটা দূরে রেখাগুলো আছে, সেই ক্ষেত্রে যদি আমরা দেখি বিবাহ রেখা সুন্দর, তাহলে এই জাতক বা জাতিকার বিবাহ বিদেশে বা দূরেও হতে পারে এবং এর বিবাহের পরে প্রচুর উন্নতিও হতে পারে, প্রোভাইডেড যদি আমাদের রবি রেখা সেটা বেশি বলবান, লম্বা এরকম থাকে। না হলে কিন্তু বিদেশে গিয়ে সেটেল হতে পারবে না, সমস্যা আসবে, শত্রুতা বাড়বে, মানুষজন এরাকে উত্তপ্ত করবে এবং উনি চাইবেন সবার সঙ্গে ভালো ব্যবহার করে থাকতে, কিন্তু সেই ভালো ব্যবহারটা আলটিমেটলি করে উঠতে পারবেন না এবং মানুষজন ওনাকে মিসগাইড করবে, মিসলিড করবে, বাজে কথা বলবে, এরকম বিষয়পত্র হওয়ার জায়গা রয়েছে। ছেলেদের ক্ষেত্রে এই রেখাটা যদি দূরে সরে যায় তাহলে নিজের বাসস্থান থেকে দূরে থাকার প্রবণতা সৃষ্টি হয়। তো ছেলেদের হাতে রেখা যদি শুক্র থেকে দূরে চলে যায় তাহলে বাড়ির থেকে দূরে নিজের বাড়ি করে অথবা হোটেলে বা অন্য কোনো অ্যাকোমোডেশন বানিয়ে, পাকা অ্যাকোমোডেশন, সেইখানে হচ্ছে গিয়ে থাকার সম্ভাবনা বাড়বে, যে বাড়ির থেকে মানুষটা অনেক দূরে গিয়ে থাকছে এবং সেখানে গিয়ে থাকার যে খুব ভ্যালিড রিজন আছে এরকমও নয়, চাকরির সূত্রে তাকে হচ্ছে গিয়ে দূরে বা বাইরে কোথাও গিয়ে থাকতে হচ্ছে। তো এরপরে আমরা আরেকটু অল্প বিস্তর করব, তবে তার আগে আপনাদের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোর আমরা একটু উত্তর দিয়ে নিই অল্প অল্প করে। একজন একজন করে বলবেন, একজনের শেষ হলে পরে আর একজন বলবেন। স্যার, শনির ক্ষেত্রের তলায় যদি ক্রস চিহ্ন তৈরি হয় তাহলে কি হয়? খুব ভালো কথা। শনির ক্ষেত্রে নিচে এইভাবে ক্রস রয়েছে, খুব সুন্দর, ভালো ক্রস। এখানে রবি আর রাহুর মধ্যে একটা যোগাযোগ হয়েছে, একটু লক্ষ্য করুন, রবি আর রাহুর মধ্যে একটা হালকা যোগাযোগ তৈরি হচ্ছে। এখানে শনির ক্ষেত্রে এরকম ক্রস নেই, ছোট্ট একটা ক্রস আছে, এরকম থাকতে পারে। তো প্রথমে আমরা আসি বড় ক্রসটার ক্ষেত্রে। বড় ক্রসটা আত্মবিশ্বাস বাড়ায়। সাধারণত এই জাতক বাঁকা পথে অর্থ উপার্জন করে না, যা করছে সব টাকাই সাদা, যেভাবে উপার্জন করছে সে অর্থ উপার্জন একদম সোজা পথে, কোনো রকম জটিলতা, কোনো রকম কুটিলতা কিচ্ছু নেই। স্যার। এটাই। তা হয়নি 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 হয়নি। ও আচ্ছা আচ্ছা, সরি স্যার। এবার হচ্ছে গিয়ে এই ক্রসটার একটা লাইন একটু বড় হয়ে গেছে, এবারও ক্রস হলো। এবার কিন্তু শনি থেকে রাহুর একটা কানেক্টিভিটি আমরা জন্মকুণ্ডলিতে দেখতে পাবো, এর কুণ্ডলিতে শনি রাহুর মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়েছে এবং সেই সম্পর্কটা যদি বা পজিটিভ হয়, এই রেখাটা সেখানে বাধা দিচ্ছে। তাহলে এই জাতকের চার্টে শনি রাহু কেতু এই ধরনের কোনো কম্বিনেশন সেটা হওয়ার চান্সেস আছে এবং এই জাতক তিনি কিন্তু বড় কিছু ভালো কিছু করতে পারছেন না। ভালো প্রমিনেন্ট প্রপার ক্রস যেটা আসবে, জেনারেলি শনির ক্ষেত্রে ক্রস মানে খুব একটা শুভ নয়। ব্যথা, যন্ত্রণা, অ্যাক্সিডেন্ট, আঘাত, মানসিক এবং শারীরিক, এগুলো লেগে থাকবে। আর ছোট্ট ক্রস হলে পরে ঠিক আছে, ভালো, গুড সাইন, এবং জাতকের স্পিরিচুয়াল নলেজ বাড়তে দেখতে পাওয়া যাবে এবং জাতকের সমস্ত প্রাপ্তিগুলো সেগুলো আস্তে আস্তে প্রাপ্তিতে কনভার্টেড হবে। এবং ধরুন একজনের মানুষের সাইকেল কিনতে চাইছে, তার বয়স হচ্ছে 10 বছর, এবার সাইকেল কিনবার জন্য খুব বায়না করলো, বাবা দুই ধমক দিয়ে বলে এখন একদম হবে না, 2 বছর পরে হবে। সে শুনলো না, না শুনে একজন বন্ধু সাইকেলের পেছনে উঠে যাচ্ছে, হঠাৎ করে অ্যাক্সিডেন্ট সত্যি সত্যি হলো এবং সেই মানুষটার অদ্ভুতভাবে কোনো কিছুই হলো না, জাস্ট একটা
নাম কে বাস্তে কিছু একটা হলো। তাহলে এই এই যে ব্যাপারটা হচ্ছে, এই যে ঘটনাটা ঘটছে, এই টাইমিং এর নিজেকে কন্ট্রোল রাখা, এইটা এই ধরনের ক্রস থাকলে পরে দেখতে পাওয়া যায়। নিয়ন্ত্রণ করবার ক্ষমতা, সেটা এই ধরনের ক্রস থাকলে দেখতে পাওয়া যায়। অবভিয়াসলি ক্রসটা যেন ছোট্ট হয়, একদমই ছোট। যত বড় ক্রস তত বড় অশান্তি, যত বড় ক্রস তত গ্রহদের মধ্যে জটিলতা। আচ্ছা, শোভা স্যার প্রশ্নের উত্তর, শোভা না আহানা, পরে প্রশ্নের উত্তর হয়েছে। হ্যাঁ স্যার। স্যার একটা প্রশ্ন আছে, স্যার বলছি আমার নামটা আহানা না অহনা। হ্যাঁ বলুন মাম্পি। হ্যাঁ, শনির ক্ষেত্রে আড়ি রেখা থাকলে কি হয়? শনির ক্ষেত্রে আয়ুরেখা থাকে না। আড়ি রেখা মানে একটা উপর দিকে সোজা রেখাগুলো হয় না, এরকম আড়ি রেখা তো বলে না তাকে। তাকে কি বলে ওটা, মানে আহ ও, রবির থেকে, হ্যাঁ হ্যাঁ এরকম এরকম। এটা তো ভাগ্যরেখা। আচ্ছা আচ্ছা। এটা তো ভাগ্যরেখার একটা অংশ। ভাগ্যরেখাটা ইনকমপ্লিট হলে এরকম রেখা দেখতে পাওয়া যায়। আচ্ছা আচ্ছা। স্যার হ্যাঁ বলুন। স্যার যেটা আপনি দেখালেন না যে আমাদের হৃদয় রেখা, এই হৃদয় রেখার এই সাইডটায় যদি তিল থাকে তাহলে কি হয়? হ্যাঁ আর হৃদয় রেখা আমরা দেখলাম, আমরা তো পড়িনি এখন। তবে হৃদয় রেখার যদি একদম শেষ মাথায় তিল থাকে এবং হৃদয় রেখার উপরেই থাকে, তাহলে জেনারেলি হার্টের প্রবলেম আসছে এবং কোনো না কোনো কারণে মনটা ভাঙছে, মনে দুঃখজনক কিছু একটা ঘটনা আসতে চলেছে, সেখানে একটা দুঃখ পেতে হবে। এবং এই সমস্ত ক্ষেত্রে ক্লোজ কোনো রিলেটিভ, ক্লোজ কোনো মানুষ, তার ডেথ হতে পারে। আচ্ছা, আর স্যার স্যার ভাগ বলুন। হ্যালো স্যার, হ্যাঁ স্যার, স্যার ভাগ্যরেখা যদি দুটো তিনটে লাইন ওপর দিকে উঠছে একসঙ্গে, এটা কি হয়? আচ্ছা, আপনারটা আমি আসছি। শিল্পার প্রশ্ন শেষ হয়ে গেছে। না স্যার, আরেকটা জিনিস জানার ছিল, সেটা হচ্ছে যেটা আপনি আয়ু রেখা দেখালেন, আয়ু রেখা যেটা দুটো হাতে দু রকম, একটা হচ্ছে পুরো এই অংশটাকে কভার করেছে, আর আরেকটা হচ্ছে এই অংশটাকে কভার করেনি। মানে আমার হাতের কথাই বলছি, দু হাতে দু রকম। এরকম হতেই পারে, এটা খুব কমন ব্যাপার। এবার দেখতে হবে যে যদি কোনো একটা হাতে আয়ুরেখা ছোট থাকে, কারণ হচ্ছে এই হাতে একটু ছোট আছে, এই অন্য হাতের আয়ুরেখাটা এই জাতককে কম্পেনসেট করে এবং পরবর্তীকালে তার আয়ু নিয়ে কোনো সংশয় থাকে না। এটা অ্যাজ এ গাইড লাইন কাজ করে। তবে তার সঙ্গে সঙ্গে অবশ্যই রোগ ভোগের প্রবণতা এবং ক্রনিক ডিজিজ, ওই অ্যালার্জি, অ্যাজমা, যেগুলোর জন্য রেগুলার ওষুধ খেতে হচ্ছে, সেইগুলো বেড়ে যাওয়ার প্রবণতার সৃষ্টি হয়। আচ্ছা, স্যার বলছি বৃহস্পতির হাতে আঙুলের মাথায় তিল থাকলে কি হয়? এবার শোভা ম্যাডাম যেটা বলছেন সেটা আমরা শুনি। হ্যাঁ স্যার, বলছি যে ভাগ্যরেখা দুটো তিনটে লাইন হলে কি হয় স্যার? এই ক্ষেত্রে মানে নিচে থেকে ওপরে দু তিনটে। জাতককে ডাইভার্টেড হতে হয়, জাতকের ডিসিশন মেকিং এর প্রবলেম থাকে, একাধিক সোর্স থেকে ইনকাম হয়, কিন্তু প্রচুর পরিশ্রম করতে হয়, প্রচুর খাটতে হয়, কোনো ছাড় নেই। খেটে 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 দেখা যায় যে কোনো একটা ব্যবসা দাঁড় করাচ্ছে বা একটা কিছু করছে, তারপরে কেউ একজন এটাকে অকুপাই করে নিয়ে বেরিয়ে যাচ্ছে। স্যার স্যার বলছি, স্যার একটা প্রশ্ন, বলছি বৃহস্পতির না, আঙুল, একদম প্রশ্ন বৃহস্পতি না, মাথায় তিল থাকলে, না, একদম প্রশ্ন নয়। শোভা ম্যাডাম ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার, আরেকটা ওই কোড়ে আঙুল থেকে নিচের দিকে নামছে, সাইডে। ভাগ্যরেখা এরকম। হ্যাঁ, স্যার ওটা একদম নিচের দিকে নামছে, হ্যাঁ। আপনারা একটা জিনিস বোঝেন না, একজন কথা বলতে থাকলে আর একজনের কথা বলা উচিত নয়। এইরকম। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। এটা ভাগ্যরেখা নয়, এটাকে আমরা একটু আগে নাম দিয়েছি, এটার নাম হচ্ছে লাইন অফ লিভার, স্বাস্থ্য রেখা। এটাকে ব্যবসা রেখাও বলা হয়। এই রেখা সম্পর্কে আমাদের ডিটেইল পড়তে হবে, এটা ডেঞ্জারাস রেখা। মানে ডেঞ্জারাস বলতে এই রেখাটার প্রচুর অ্যানালাইসিস রয়েছে এবং এই রেখা একজন জাতকের ক্যারেক্টারিস্টিক্স কে পুরো পাল্টে দিতে পারে। যেমন আমি আপনাদেরকে একটা হাতের রেখা দেখাচ্ছি,
একটুখানি দিয়ে করুন, আমি এক্ষুনি দেখাচ্ছি। এই হাতটা দেখুন, এই হাতটাতে একটা স্বাস্থ্য রেখা আছে, এই যে স্বাস্থ্য রেখা খুব অস্পষ্ট, কিন্তু এই স্বাস্থ্য রেখাটা এই মানুষটাকে ক্যান্সার দিচ্ছে। কি করে দিল? দেওয়ার যে জায়গা সেটা হচ্ছে এই স্বাস্থ্যরেখার এই যে শুরু, এইখানটাতে একটা জব চিহ্ন আছে, এই এজটাতে এসে এই মানুষটার ক্যান্সার ডিটেক্টেড হয়েছে। তো এই জব চিহ্নটা হচ্ছে গিয়ে এই মানুষটাকে ভয়ঙ্কর ভাবে ডিস্টার্ব করে দিচ্ছে, ফাইন্যান্সিয়ালি, মেন্টালি, এবং একদম এর হচ্ছে গিয়ে ব্রেস্ট ক্যান্সার ডিটেক্টেড হয়েছে। তো সেইখান থেকে ভাবছে যে আমি থার্ড স্টেজ, ফোর্থ স্টেজ, না এবং যাওয়ার স্টেজ। তো যাই হোক, ভদ্রমহিলার যেহেতু আয়ু রেখাটা অনেকটা আছে এবং মোটামুটি প্রমিনেন্ট আছে, তাই আমরা বললাম ওনাকে যে আপনি সার্ভাইভ করবেন, আপনার চিন্তার কিছু নেই। তো এইরকম ছোট্ট ছোট্ট রেখা, এগুলো আমরা পরবর্তীকালে জানবো। এটা ভাগ্যরেখা নয়। ভাগ্যরেখা হচ্ছে মণিবন্ধের কাছ থেকে উঠবে, উঠে এইরকম ভাবে উঠবে বা শনির ক্ষেত্রের দিকে যাবে, এখান থেকে উঠলো শনির দিকে গেল। তো এটা হচ্ছে ভাগ্যরেখা। কোনো কোনো সময় আমাদের চন্দ্র থেকে ভাগ্যরেখা ওঠে, যেমন এই মানুষটার ক্ষেত্রে উঠেছে, এই যে ভাগ্যরেখা, এই চন্দ্রের ক্ষেত্র থেকে ভাগ্যরেখাটা উঠেছে। তো এইগুলো নিয়ে আপনারা ওয়ারিড হবেন না। কি হবে কি হবে কি হবে কি হবে করে আপনারা দুশ্চিন্তাগ্রস্ত হবেন না। যা হবে, আমি যেটা বললাম, যে একটু সময় নিন এবং দেখবেন যে এই যেগুলো আপনারা পড়ছেন, এই পড়াগুলোর মধ্যে আপনাদের হাতের সব চিহ্নগুলো আছে, সব রেখাগুলোও আছে, সব চিহ্নগুলোও আছে। আচ্ছা, এবার কি প্রশ্ন করছিলেন বলুন। স্যার স্যার বলছি বলছি আঙুল স্যার বলছি বৃহস্পতি আঙ্গুলের উপরে তিল থাকলে কি হয়? বৃহস্পতির আঙ্গুলে ওপরে মানে আঙ্গুলের মাথায় যে দুটো দাগ আছে না, তার উপরে। প্রথম হচ্ছে কি, আমরা বৃহস্পতি ওয়ার্ডটা আর বলবো না, তাকে আমরা বৃহস্পতি বলবো। না বৃহস্পতি, না বৃহস্পতি, না বৃহস্পতি, হ্যাঁ, এই সমস্ত কিচ্ছু বলবো না, আমরা বৃহস্পতি এই ওয়ার্ডটা ইউজ করবো। হ্যাঁ। তাই এই বৃহস্পতির আঙ্গুলে আমরা 3টে পর্ব দেখতে পাই। এর মধ্যে এই প্রথম যে পর্বটা, এই পর্বটা আমাদেরকে সেন্সিটিভ করেছে। এবার এইখানে যদি তিল থাকে তাহলে একটু ছিচকাদুরে টাইপের মানুষ হয়, কথায় কথায় মন খারাপ করে ফেলে, কথায় কথায় দুঃখ পায়, এবং কারণে অকারণে মানসিক দিক থেকে চাপে পড়ে যায়। এই তিলগুলোর আরো অনেক রকম মিনিং আছে। এই তিলটা ছাড়াও এখানে আরেকটা জিনিস দেখতে পাওয়া যায়, এগুলো যদি আমাদের আজকের চিন্তা ভাবনা থেকে অনেকটাই দূরে আমাদের রয়েছি আমরা, এগুলো আমরা সব পরে ধীরে সুস্থে জানবো। স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার। তো ওনার প্রশ্ন তো শেষ হয়নি। ঠিক আছে স্যার। এইটুকু ধৈর্য পরে আমরা ধরতে পারছি না কেন? তো এইখানে এই চিহ্নটা ছাড়াও আমরা আরেক কয়েকটা জিনিস দেখতে পাই। কি কি দেখতে পাই? এইখানে কতগুলো চক্র দেখতে পাওয়া যায়। এবার এই চক্রটা ইন্ডিকেট করে এই জায়গাটা এক্স্যাক্টলি কোন জায়গাতে রয়েছে। কখনো কখনো চক্রটা এরকম টাইপের চক্র দেখতে পাওয়া যায়, এরকম এরকম চক্র, কখনো গোল গোল চক্র দেখতে পাওয়া যায়। এই চক্রের কেন্দ্র থেকে কোথায় তিলটা আছে সেইটা আমাদেরকে তিলের রেজাল্ট বলবে, ঠিক আছে? এবার এই চক্র থেকে আমরা যদি এর মধ্যে না যাই, একদম সিম্পল, আমাদের আঙ্গুলে একটা তিল হয়েছে, তার মানে এই মানুষটা দুঃখে আছে, তার মানে হচ্ছে গিয়ে এই মানুষটার পেটের সমস্যা আছে। আর একটা বিষয় হচ্ছে গিয়ে এই মানুষটার মধ্যে সোশ্যাল কিছু প্রবলেম চলছে, যেটা মানুষটা এক্সপ্লেন করতে পারছে না। এটা হতে পারে বয়ফ্রেন্ড বলেছিল বিয়ে করবে, তারপরে বিয়ে করেনি। এটা হতে পারে কোনো একটা স্বীকৃতি প্রাপ্তির কথা ছিল, সেই স্বীকৃতিটা পাওয়া যায়নি। ফার্স্ট হওয়ার জন্য খুব কেটেছিল, কিন্তু ফার্স্ট তো দূরের কথা, 10th হয়ে গেছে। এইরকম কিছু প্রবলেম
মানে সামাজিক স্বীকৃতির একটা অভাব সেটাকে নির্দেশ করে। রিকগনিশন না পাওয়া, লিভার সংক্রান্ত সমস্যা, এই বিষয়গুলিকে ইন্ডিকেট করে এই তর্জনীর উপরের দিকে তিনি। স্যার একটা প্রশ্ন করবো? না, দীপিকা ম্যাডামের পরে। দীপিকা ম্যাডাম বলুন। স্যার বলছি যে একটা রেখা যেটা পিতৃরেখা থেকে শুরু করে ভাগ্যরেখাকে ছেদ করে মাতৃরেখাকেও মানে পর্যন্ত গেছে, তো সেই ক্ষেত্রে সেই রেখাটাকে কি বলবে? আরেকবার বলুন। মানে একটা রেখা পিতৃরেখা ভাগ্যরেখা মাতৃরেখা এই পুরো লম্বালম্বি মানে ঠিক করে ওই মঙ্গলের ক্ষেত্র দিয়ে সোজা এই ক্ষেত্রটার উপর দিয়ে উঠছে, তো ওইটা কি ওইটা কি ব্যবসা রেখাটাই, না এটা আলাদা কোনো রেখা? এরকম রেখা, এরকম রেখা। হ্যাঁ, এই ধরনের যাচ্ছে, এই এই ধরনের যাচ্ছে ওপরের দিকে। ওটা হচ্ছে প্রবৃত্তি রেখা, আমরা বলেছি তো। ওইটাই ব্যবসা রেখাটাই তো ওইটা। না, ব্যবসা রেখা আলাদা, প্রবৃত্তি রেখা আলাদা। প্রবৃত্তি রেখাটা স্যার ওটা কি প্রবৃত্তি নয়, করবে? প্রবৃত্তি। মানে মানে ইচ্ছা ইচ্ছা প্রকাশ করে যেটা। হ্যাঁ, ব্যবসা রেখা হচ্ছে গিয়ে এরকম ভাবে উঠবে, আর প্রবৃত্তি রেখা চন্দ্রকে বেষ্টন করবে। ব্যবসা রেখার ঠিক উৎপত্তি স্থল হচ্ছে আয়ু রেখা, আর প্রবৃত্তি রেখা হচ্ছে চন্দ্র বেষ্টনকারী রেখা। চন্দ্রের মধ্যে সোজা রেখা হচ্ছে দৈব অনুভূতি রেখা। আচ্ছা, এবার একজন ভদ্রলোক কিছু একটা বলছিলেন, বলুন। বলছিলাম ভাগ্যরেখা যদি রেখাটা গিয়ে ত্রিভুজ তৈরি করে তাহলে তার এফেক্ট কি হয়? শুনতে পাইনি। ভাগ্যরেখা কারো যদি গিয়ে শনির দিকে যাচ্ছে, গিয়ে যদি হৃদয় রেখাতে গিয়ে ত্রিভুজ তৈরি করে, ধরুন অতটা গেল না, হৃদয় রেখাতে গিয়ে একটা ত্রিভুজ তৈরি হলো। ওই হৃদয় রেখাতে এসে থেমে গেল, ওখানে ত্রিভুজ তৈরি হলো আর কি একটা। এরকম। হ্যাঁ। এরকম যদি ভাগ্যরেখা হয়, তাহলে কিন্তু ওই 40 বছর বয়সের আশেপাশে গিয়ে, 40 নয়, এটা হচ্ছে 45-41 এরকমের আশেপাশে গিয়ে ক্যারিয়ার নিয়ে ভীষণ রকম দ্বিধা আসতে শুরু করবে। তো দুশ্চিন্তার চরম লেভেল চলে আসবে এবং ফাইন্যান্সিয়াল দিক থেকে স্ট্রেস বাড়তে পারে। এখানে কি আরো তারপরে ভাগ্যরেখা উঠেছে, এরকম কি রয়েছে আর? যদি না, মনে এরকম নেই। থাকে, যদি এরকম থাকে তাহলে ঠিক আছে, আদারওয়াইজ যদি ওইটা না থাকে তাহলে কিন্তু টেনশন আছে, ভালো রকম টেনশন আছে। আচ্ছা। স্যার আমার একটা কোশ্চেন ছিল। না, এবার মৌমিতা বলুন। স্যার বলছি, আয়ু রেখা থেকে যদি কোনো রেখা সোজা মানে একদম আয়ু মানে বৃহস্পতির স্থান থেকেই আয়ু রেখার ওখান থেকে সোজা একটা বৃহস্পতি অব্দি একটা ছোট রেখা উঠেছে, ওটা কি কারণে? এরকম রেখা, হ্যাঁ 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 হ্যাঁ। এই রেখাটা হচ্ছে গিয়ে টিচিং অ্যাটিটিউড কে ইন্ডিকেট করে, মানুষকে পড়ানো, মানুষকে শেখানো, মানুষকে ভালোবাসা, একটু সোশ্যাল হওয়া। এই দেখুন সবাই, স্যার একটা কোশ্চেন ছিল, স্যার একটা কোশ্চেন ছিল, তো আপনি সেখানে হাতটা তুললেন, মানে ওই হ্যান্ড রেইজ করার যেটা অপশন সেটাকে ইউজ করলেন। আপনি বুঝতে পারলেন যে এই এখানে হুটোপুটিটা করাটা ঠিক হচ্ছে না। আমরা আস্তে আস্তে জানি এই এই যে প্রসেসটা, এইটা হচ্ছে কি এই রেখাটার এফেক্ট, মানুষকে সোশ্যাল করে তোলে এই রেখাটা। আর এর সঙ্গে সঙ্গে এই রেখাটা বায়ু রেখার স্ট্রেংথ কে বাড়ায়, রোগচোগ হলে পরেও সেখান থেকে বেরিয়ে আসার সম্ভাবনা তৈরি হতে দেখতে পাওয়া যায়। তবে এদের মধ্যে বিভিন্ন ধরনের খাবারের প্রতি আসক্তি থাকে, স্পেশালি মিষ্ট দ্রব্যের প্রতি, এবং এই সমস্ত উল্টোপাল্টা খেয়ে এদের পেটের গন্ডগোল। আর বলছি, ওই কোশ্চেনটা কি এখন করবো স্যার? যেটা বলছিলাম যে শিরোরেখা যদি মুছে যায়, শিরোরেখাটা যদি মুছে যায়, যেটা আমি বলছিলাম, ওটা কি একবার জিজ্ঞেস করবো নাকি পরে হাতটাই পাঠাবো? পাঠাবেন, হাতটা না থেকে শিরোরেখা তো মুছে ওইভাবে যায় না, হেজি হয়ে যেতে পারে। হ্যাঁ, না ওটা পুরো আচ্ছা আচ্ছা, আমি পাঠিয়ে দেবো, ওটা আর কোনো কিছু বলার নেই। হ্যাঁ, পাঠিয়ে দিন, না দেখে না বলা মুশকিল। ঠিক আছে। আচ্ছা,
সঙ্গীতা, স্যার বলছি, হ্যাঁ স্যার বলছি মানে আয়ুরেখা একদম নিচের দিকে, মানে একদম ওই যেটা হচ্ছে মণিবন্ধ না কি বলে ওইখান থেকে। এখানে জব চিহ্ন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখানে যাচ্ছি। এটা কিন্তু শারীরিক কোনো প্রবলেম ইন্ডিকেট করে। আর এই ক্ষেত্রে হচ্ছে গিয়ে নার্ভ ইস্যু তৈরি হতে পারে। যদি এখানে কোনো রকম রেখা স্ট্রেট এই বুধের দিকে থাকে, বা যদি কোনো রেখা এইভাবে একদম স্ট্রেট উঠে থাকে, হাতে খুব হুম হার্ড লাইন দেখতে পাওয়া যায়, সেই ক্ষেত্রে হচ্ছে এই হুম রেখাটা নার্ভ ইস্যুকে ইন্ডিকেট করতে পারে। বড় ধরনের নার্ভের প্রবলেম বা লং টার্মের কোনো প্রবলেম এগুলোকে ইন্ডিকেট করে। কাল কালকে আমি একজনের দেখলাম আয়ুরেখাতে এরকম একটা জব চিহ্ন রয়েছে। তো ভদ্রলোক কিছুদিনের জন্য অসুস্থ ছিলেন। তো অসুস্থ থাকার ফলে হুম ওনার ব্যবসাটা এক ভদ্রলোককে আরেকজনকে দেখতে দিয়েছিল। তো সে এর ব্যবসা হুম। থেকে জিনিসপত্র নিয়ে এর ব্যবসাটাকে পুরো বরবাদ করে নিজের ব্যবসা খুলে নিয়েছে। সেম ব্যবসা, সেম ক্লায়েন্ট, সেম মেটেরিয়াল, সবকিছু সেম, কিন্তু এই লোকটা আর দাঁড়াতে পারছে না। ওই লোকটা কাজকর্ম করে খাচ্ছে, কিন্তু ওই লোকটার উপরে এই এই ভদ্রলোক ভীষণ ডিপেন্ডেন্ট ছিল, কিন্তু এখন আর কোনোভাবেই দাঁড়াতে পারছে না। এবার বলছে আমি কি করব, আমি কি বাঁচবো না মরবো না কি করব, আমার যদি টাকা না আসে তাহলে তো আমার সর্বনাশ হয়ে গেছে। তো এইরকম ঘটনা যার এফেক্ট লং টার্ম ঘটতে পারে তাকে ইন্ডিকেট করে এই টাইপের জব চিহ্ন। আচ্ছা স্যার বলছি, হৃদয়রেখা থেকে যদি মানে ধরুন শনির যে আচ্ছা, এবার হচ্ছে গিয়ে যে ঘটনাটা, সেটা হচ্ছে আমাদের হাতে বিভিন্ন ধরনের বিভিন্ন রকম রেখা আছে। তো এই রেখাগুলোকে আমরা যদি একটা একটা করে দেখি, তাহলে এর ফল কোনোটাই ম্যাচ করবে না। আমাদের হাতটাকে পুরো আগে জানতে হবে। আমরা একদিনে নিজের হাত দেখে কিছু একটা করে ফেলবো, এরকম ব্যাপারটা নয়। আমাদের রেখাগুলো সম্পর্কে জানবার জন্য যথেষ্ট আগ্রহ পোষণ করতে হবে। এই আজকেই সবটা জেনে নেব, বা আমার হৃদয় রেখাটা এদিকে গেছে তার ফল কি হতে পারে, এটা ভাবারই দরকার নেই। আমরা আগে টপিক গুলোকে আরেকটু ডিসকাস করি। আমরা রেখাগুলোকে চিনলাম, আমরা আয়ু রেখা সম্পর্কে সামান্য একটু জানলাম, তার মধ্যে কি জানলাম সেগুলো আমরা অলরেডি ভুলে গেছি। একজন আমার কাছে এসে জিজ্ঞেস করলো আমার বিয়েটা দূরে হবে না কাছে হবে, তাহলে আমি আয়ু রেখা থেকে কি করে বলবো দূরে হবে না কাছে হবে? বিয়ে করে কি আমি বিদেশ যাত্রা করতে পারবো? এটাকে আমি বলতে পারবো এখন যদি এই প্রশ্নটা করি আপনাদেরকে? আমি তো পড়িয়েছি এইমাত্র, কিন্তু আপনারা কি শুনেছেন? শোনেননি? কেউ কি বলতে পারবেন? হ্যাঁ, হ্যাঁ, মোহনা বলুন। হ্যাঁ, যদি আয়ুরেখা চন্দ্রের ক্ষেত্রের দিকে থাকে তাহলে, আর আয়ুরেখাটা যদি শুক্র ক্ষেত্র থেকে যথেষ্ট দূরে থাকে, তাহলে উম দূরে বিয়ে হওয়ার সম্ভাবনা থাকে। Good. তো এই এই জায়গাগুলো যখন হচ্ছে কি আপনারা আরেকটু জানবেন প্রত্যেকটা রেখা সম্পর্কে, ধরুন 50-60টা করে আমরা যখন পয়েন্ট পড়বো, তখন পড়বার পরে অটোমেটিক্যালি সেই রেখাটাকে আমরা চিনে যাব। আর রেখা নিয়ে নিজেদের কনফিউজ হওয়ার একটুও দরকার নেই, একদম কনফিউজ হবেন না। এটা তো আমরা শিখছি। আর একদিনে আমরা, আর সবসময় সবচেয়ে বড় জিনিস হচ্ছে গিয়ে নিজের হাত, এ আপনাকে আরো জটিলতায় ফেলবে। আপনারা ক্লায়েন্টদের হাত দেখবেন, ক্লায়েন্টদের হাতে কি লাইন্স আছে। প্রথম প্রথম একটু আগ্রহ হবে, এই রেখাটা এরকম, ওই রেখাটা ওরকম, ওই রেখাটা সেরকম, এই সমস্ত হবে। কিন্তু তারপরে দেখবেন নিজের হাত নিয়ে আর অত টেনশন থাকবে না, সবসময় হ্যাপি পাও। স্যার একটা প্রশ্ন ছিল। স্যার আমি একটা হ্যাঁ, প্রশ্ন করি, অনেকক্ষণ ধরে বলছি। হ্যাঁ, একটা বলুন, তারপরে আমরা অহনার কথা শুনবো। সরি স্যার, অনেকবার ডিস্টার্ব করেছি। স্যার বলছিলাম যে আমার 3টে কোশ্চেন আছে। প্রথম কোশ্চেন হলো যে হাতের মধ্যে প্রচুর ক্রস চিহ্ন থাকলে কি হবে? আর হচ্ছে আহ আর মানে হৃদয় রেখা থেকে, হৃদয় রেখাটা দুটো ভাগ হয়ে আয়ু রেখার সাথে মিশে গিয়েছে। আর একটা কোশ্চেন আমি এক্ষুনি ভুলে গেলাম। দ্বিতীয় কোশ্চেনের আজকে উত্তর হবে না, কারণ হৃদয় রেখা আমাদের এখনো পড়া হয়নি। হৃদয় রেখা পড়া হওয়ার পরে তারপরে আমাদের যা কোশ্চেন সেগুলো আমরা ডিটেল ডিসকাস করব। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে ওই হাতের মধ্যে প্রচুর ক্রস থাকলে কি হয়।
প্রথমত যদি হাতটা জল তত্ত্বের হয়, একটু নরম হাত, প্রচুর লাইন্স রয়েছে, তাহলে ওই ক্রস নিয়ে বিশাল ভাবনা চিন্তা করার কিছু নেই। হাতের মধ্যে প্রচুর ক্রস থাকবে এবং সেই ক্রসগুলো কোথা থেকে শুরু হয়েছে, কোথায় শেষ হয়েছে, এটা দেখতে হবে। সেই গ্রহগুলোকে ওই ক্রসটার সঙ্গে আমরা কানেক্ট করে নেব। প্রচুর যদি ক্রস থাকে তাহলে বুঝতে হবে মেন্টালিটি ভীষণ ডিস্টার্ব, মানসিক দিক থেকে এই মানুষটার স্ট্রেংথ নেই, এর মধ্যে আত্মবিশ্বাসের অভাব রয়েছে। দ্বিতীয় হচ্ছে এই মানুষটা মাঝে মাঝেই ভোগে, এবং ভোগে মানে ভীষণ ভোগে, শারীরিক দিক থেকে মানসিক দিক থেকে মাঝে মাঝেই ভোগে। 3 নম্বর বিষয় হচ্ছে যদি প্রচুর ক্রস থাকে তাহলে এই মানুষটার উপরে কোনো ব্ল্যাক ম্যাজিক, তন্ত্র ইত্যাদি করবার একটা চেষ্টা হয়েছে, নজর লেগেছে, বা হচ্ছে গিয়ে কোনো নেগেটিভ এনার্জির খপ্পরে মানুষটা রয়েছে। তো এই বিষয়গুলো আমরা হচ্ছে গিয়ে বুঝবো। তবে প্রত্যেকটা ছোট ছোট রেখারও কিন্তু আলাদা ভ্যালু আছে, এবং রেখাগুলো কোন দিকে যাচ্ছে, রেখাগুলো ঊর্ধ্বমুখী রেখা, সেগুলো বেনিফিশিয়াল পজিটিভ। যে রেখাগুলো এর সমান্তরাল ভাবে আছে সেই রেখাগুলো ডিস্টার্ব ক্রিয়েট করবে। এবার এই রেখাগুলো ঊর্ধ্বমুখী রেখার অগ্রগতির ক্ষেত্রে বাধা দেবে। যেমন একটা লোক আয়ু রেখা, আয়ু রেখা হচ্ছে কি স্ট্রেট লাইন, ভাগ্য রেখা হচ্ছে স্ট্রেট লাইন, সেখানে ব্লক করছে কি হৃদয় রেখা। একদম সিম্পল, তুই চাকরি করতে যাচ্ছে, চাকরি করতে বা ব্যবসা করতে যাচ্ছে, গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড বলছে এই তুই ব্যবসা করতে কোথায় যাচ্ছ, কি করছো, এই করছো, গেল ব্যবসা। ঠিক একইভাবে একটা মানুষ সে একটা বিরাট জোশ নিয়ে এগিয়ে যাচ্ছে, সেইখানে কি হচ্ছে, তার মনের মধ্যে নানান রকম সংশয় তৈরি হচ্ছে, এটা করব, এটা হবে, যদি ওটা হয় তাহলে কি ওটা হবে, তাহলে কি ও আমাকে এটা বললো, তাহলে কি আমি গেলে পরে বিপদে পড়তে পারি। এই ভাবতে ভাবতে তার যে ভাগ্য গঠনের ক্ষেত্র সেটা আটকে গেল। এবার যদি ভাগ্যরেখা হৃদয় রেখাকে বা শিরোরেখাকে কেটে ওপরের দিকে ওঠে, তাহলে এই মনের দ্বারা সৃষ্ট বাধাগুলোকে ব্লক করা যাবে। একটু আগে আমরা একটা দেখলাম কি, ভাগ্যরেখা উঠছে কিন্তু গিয়ে শিরোরেখা বা হৃদয় রেখায় আটকে গেছে। তাহলে ভাগ্যরেখা উঠছে, মানুষটা চেষ্টা করছে কিছু একটা করব, কিন্তু সেটা শিরোরেখায়, মানে তার চিন্তা ভাবনা সেখানে আটকে দিল, বাধা দিয়ে দিল। মানে সে এগোতে গিয়েও বিভিন্ন রকম চিন্তা করছে, যে চিন্তাটা তার ভাগ্যকে আলটিমেটলি উন্নত করতে পারছে না, অথবা উন্নতির পথে বাধা দিচ্ছে। এবার বোঝা গেল? স্যার আর আর অহনা দি বলেছিল তখন হচ্ছে যে হচ্ছে ক্রস চিহ্ন যেমন শনির ক্ষেত্রে নিচে থাকে, ঠিক সেরকম বৃহস্পতির ক্ষেত্রে নিচে যদি যোগ সাইনের মতন থাকে তাহলেও কি সেম? বৃহস্পতির ক্ষেত্রে যোগ চিহ্ন মানে ওই রেখাটা হচ্ছে একটা কানেক্টিং লাইন। তাহলে ওই রেখাটা হচ্ছে গিয়ে একটা ঊর্ধ্বমুখী রেখা, পড়াশোনার ক্ষেত্রে সে উপরের দিকে উঠতে চাইছে, আর একটা হচ্ছে এরো রেখা যেটা ব্লক করেছে। এটা ইন্ডিকেট করে যে পড়াশোনার ক্ষেত্রে একটা ইয়ার লস, বা কোনো একটা স্ট্রিমে ভর্তি হয়ে কমপ্লিট করতে পারেনি, এই টাইপের বিষয়। এত ঠিক আনন্দ আছে, কি? আনন্দ না, ওটাই হচ্ছে তো তাই একটু খারাপ লাগছে। ও, খারাপ লাগলে মানুষ হাসে নাকি? দুঃখ পেয়েও কি করব। তো যাই হোক, আজকে আমাদের পড়াশোনা এই পর্যন্তই। স্যার একটা আর একটা একটা যেটা বলছি যে কারোর যদি রবি রেখা একটা থাকে তো ঠিক আছে, মানে একটা না থেকে যদি একটু কাটা কাটা হয় তাহলে কি হয়, মানে রবি রেখাটা এই রকম থাকে, যদি একটু এইরকম 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 থাকে। ওইগুলো রবির ক্ষেত্রে বাধা, প্রতিষ্ঠায় বাধা, রেকগনিশনের সমস্যা। কোনো একটা কোয়ালিটি আছে, একটা মানুষের গুণ আছে, যোগ্যতা আছে, কিন্তু দাম নাই। এটা গেল। আর একটা প্রবলেম আছে হেলথে, সেটা হচ্ছে অ্যাংজাইটি ইস্যু, কারণে অকারণে বুকের মধ্যে ধর 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 করছে। একটা ওয়ার্ড আছে সেটাকে বলে পিলে চমকে গেল, বুকের মধ্যে ধমাধর, এই হচ্ছে ওর পাওয়ারে কি একটা হলো। তো এই টাইপের প্রবলেম হচ্ছে গিয়ে রবি রেখা ইন্ডিকেট করে। তো পিলে পিলে চমকে গেল, এই কথাটা শুনেছেন আপনারা? হ্যাঁ হ্যাঁ। পিলে কোথায় থাকে? মানে ওই মানে বুকের ভেতর। ওটা হচ্ছে আমাদের একটা গ্ল্যান্ডটার নাম হচ্ছে স্প্লিন। আমাদের ঠিক হৃৎপিণ্ডের নিচে ডায়াফ্রামের ওখানে, ডায়াফ্রামের নিচে হৃৎপিণ্ডের ঠিক নিচে পিলে থাকে। আর পিলে যদি চমকায় তাহলে হৃৎপিণ্ডের ভাইব্রেশন বেড়ে যায়, গরমে ভয় পেয়ে যায়।
হ্যাঁ ওটার নাম হচ্ছে স্প্লিন। আমাদের যে শরীরে লসিকা গ্রন্থি আছে, প্লীহা বা স্প্লিন হচ্ছে আমাদের সবচেয়ে বড় লসিকা গ্রন্থি। তো এগুলো আপনাদেরকে শিখতে হবে, পড়তে হবে। যাই হোক, আজকে আমরা আর থাকতে পারছি না, আমাদের এই পর্যন্তই আজকে আলোচনা। আর আমাদের সাবজেক্ট গুলো ইন্টারেস্টিং, দেখবেন সব মিলছে এবং অদ্ভুতভাবে মিলছে, মিলবেই, কিছু করার নেই। তো শুভরাত্রি সবাইকে, খুব ভালো থাকুন, আবার দেখা হবে। আর যার যা প্রশ্ন সেগুলো হচ্ছে গিয়ে গ্রুপে করবেন, আমরা রিপ্লাই দিয়ে দেবো। কিন্তু জেনারেল প্রশ্ন, পার্সোনাল প্রশ্ন এখনই করবেন না, একটু শিখে নিন। নিজের গোপন কথা লোককে বলবেন কেন? তো জেনারেল প্রশ্ন যা আছে সব করুন, কিন্তু পার্সোনাল কোশ্চেন, যেমন আমার হাতে এটা আছে, এগুলো এই জায়গাটা থেকে আমরা উঠে এসেছি। ঠিক আছে, খুব ভালো থাকুন সবাই, শুভরাত্রি। শুভরাত্রি।